সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা চলে এসেছি তোমাদের ক্লাস 11 যে সেমিস্টার 2 আছে তার প্রথম ওয়ান শট ভিডিও নিয়ে। তো তোমরা জানো যে সেখানে মেনলি দুটো পার্ট আছে, একটা হিউম্যান ফিজিওলজি আর একটা হচ্ছে আমাদের প্ল্যান্ট ফিজিওলজি। তো প্ল্যান্ট ফিজিওলজিতে মেনলি তিনটে চ্যাপ্টার আছে, সেখান থেকে আছে 17 নম্বর, আর হিউম্যান ফিজিওলজিতে আছে হচ্ছে 18, সাতখানা চ্যাপ্টার, সেখান থেকে আসে হচ্ছে আমাদের 18 নম্বর। অবশ্যই হিউম্যান ফিজিওলজিতে চ্যাপ্টারটা বেশি, সেখানে অনুযায়ী নম্বরটা কম, সেখানে প্ল্যান্ট ফিজিওলজি যে ওয়েটেজটা সেটা অনেকটা বেশি সেখানে। তো সৌমিক স্যার তোমাদের প্ল্যান ফিজিওলজির পার্টটা দেখবে, আর আমি তোমাদের দেখবো হচ্ছে হিউম্যান ফিজিওলজির চ্যাপ্টার। এবার দেখো, এখন হচ্ছে আমাদের মেইনলি যেটাতে ফোকাস করতে হবে সেটা হচ্ছে বড় কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেন, 5 নম্বরের কোশ্চেন, এগুলোর উপর মেইনলি আমাদের ফোকাস করতে হবে। ওকে, তো আমরা এখন হচ্ছে ওয়ান শট ভিডিও। তো এটার আমাদের মেইন যে মোটিভটা সেটা থাকবে হচ্ছে কি, যেটা পরীক্ষার আগে তোমাদের হচ্ছে একটা পুশ দেওয়া, যেটা যদি তোমরা সারা বছর কেউ যদি পড়াশোনা না করে থাকো, বা যারা মোটামুটি পড়াশোনা করেছে মোটামুটি, বা যাদের প্রিপারেশন খুব ভালো আছে, আমাদের মেইন উদ্দেশ্য থাকবে হচ্ছে কি, যে যাদের একটা রিভিশন হয়, যারা খুব মানে বাজে অবস্থা তাদের থেকে যেন একটু মোটামুটি অবস্থায় যায়, আর যাদের অবস্থা ভালো আছে তাদের এই ওয়ান শট ভিডিওগুলোকে একটা রিভিশন ভিডিও হিসেবে দেখো এবং জিনিসটাকে ইমপ্রুভ করো। ওকে, তো আজকে আমি হচ্ছে তোমাদের সন্দীপ স্যার। আজকে চলে এসেছি হচ্ছে আমরা ক্লাস 11 এর সেমিস্টার 2 এর বায়োলজি ওয়ান্টেড প্রথম চ্যাপ্টারটা পরিপাক এবং শোষণ। ওকে, দেখো যা এনেছি ইংলিশ থেকে এনেছি, কারণ অনেক ইংলিশ মিডিয়াম স্টুডেন্টরা আছে এখানে, প্লাস বাংলা মিডিয়াম স্টুডেন্ট আছে। আমি টার্মগুলো ইংলিশে লিখবো, কিন্তু যা এক্সপ্লেনেশন, যা বোঝার সব জিনিস, সেগুলো হচ্ছে আমি বাংলায় বলতে বলতে আগাবো, ঠিক আছে? তো কারো কোনো সমস্যা আশা করি হবে না, সমস্যা হওয়া উচিত না। আর যদি তোমার ক্লাস আমরা যদি তোমরা কোনো সমস্যা থাকে এই রিলেটেড, তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে নিচে জিজ্ঞেস করতে পারো, যদি অবশ্যই আমি তার অ্যান্সার করবো। ওকে, তো এটা হচ্ছে আজকে আমাদের ওয়ান শট, আমাদের হিউম্যান ফিজিওলজি যে আছে, ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন হচ্ছে ওয়ান শট যেটা। ওকে, তো আজকের চ্যাপ্টার হচ্ছে পরিপাক এবং হচ্ছে শোষণ। দেখো, প্রথমে একটা জিনিস আমাদের বুঝতে লাগবে যে চ্যাপ্টারের নাম কেন হচ্ছে ডাইজেশন এবং অ্যাবজর্পশন হলো। ওকে, দেখো চ্যাপ্টারের নাম কি, চ্যাপ্টারের নাম হচ্ছে আমাদের ডাইজেশন এন্ড হচ্ছে অ্যাবজর্পশন, পরিপাক এবং হচ্ছে শোষণ। প্রথমে বুঝতে লাগবে যে না, এই যে ডাইজেশন এবং অ্যাবজর্পশন, এই কথাগুলোর হচ্ছে মানে কি, ঠিক আছে? প্রথমে বুঝতে লাগবে হচ্ছে এই যে আমাদের যে ডাইজেশন অ্যাবজর্পশন যেটা আছে, এই কথাগুলোর মানে কি। দেখো, ডাইজেশন মানে হচ্ছে কি, সাপোজ তুমি হচ্ছে একটা খাবার খেলে, এখন তুমি তো কি মনে করো, সাপোজ তুমি পিৎজা খেলে কোথায় কথা, বা হচ্ছে রবিবার সুন্দর হচ্ছে কষা মাংস খেলে, তাই না, মায়ের হাতে রান্না করা। তো সেই যে খেলে সেটা হচ্ছে কি, সেটা তো বডি হচ্ছে সরাসরি অ্যাবজর্ব করতে পারে না। আমাদের উদ্দেশ্য কি থাকবে, বডি করবে হচ্ছে কি, সেটাকে ভাঙবে, ভেঙে ভেঙে সেখানে ছোট ছোট কণায় রূপান্তরিত করবে, যাতে সেটা হচ্ছে সহজে হচ্ছে অ্যাবজর্ব করা যাচ্ছে। তো যেভাবে তুমি একটা খাবার খেলে, একটা হচ্ছে খাবার খাওয়ার পর কি হবে, সেই খাবারটাকে সাপোজ এটা হচ্ছে একটা বড় ফুড পার্টিকেল, সেই যে আমাদের বড় যে ফুড পার্টিকেল যেটা আছে, সেটাকে ভেঙে, সেটাকে হচ্ছে কি ব্রেক ডাউন করে, সেটাকে ভেঙে, সেটাকে ব্রেক ডাউন করে ছোট ছোট কণায় রূপান্তরিত করায়। আমরা ছোট ছোট কণায় কেন রূপান্তরিত করছি না, ছোট ছোট কণায় আমরা এই কারণে রূপান্তরিত করছি, যাতে সেটা হচ্ছে কি বডি সেটাকে অ্যাবজর্পশন করতে পারে, মানে বডি সেটা যাতে বডির সার্কুলেশনে যেতে পারে। কারণ আমরা খাবার খাচ্ছি, সেটা খাচ্ছে হচ্ছে আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সিস্টেম যেটা আছে, আমাদের পরিপাক তন্ত্রের মধ্যে সেটা আছে, এবং সেটা যাতে বডি হচ্ছে সেখান থেকে অ্যাবজর্পশন হয়, সেটা হচ্ছে রক্তের মধ্যে আসে, সেটা হচ্ছে আমাদের অ্যাবজর্পশন। ওকে, তো ডাইজেশন এবং অ্যাবজর্পশন কি বোঝা গেল, সেটা হচ্ছে একটা ফিজিক্যাল প্রসেস, তার সঙ্গে সঙ্গে হচ্ছে একটা কেমিক্যাল প্রসেস, কারণ সেখানে হচ্ছে ফিজিক্যালি অনেক কিছু করতে লাগবে খাবারগুলোকে ভাঙচুর করার জন্য, বড় কোনাকে ছোট কোনায় রূপান্তরিত করার জন্য, এবং তার সঙ্গে সঙ্গে নানা রকম এনজাইম লাগবে, অর্থাৎ সেটা হচ্ছে একটা কেমিক্যাল প্রসেস। তো ডাইজেশন এবং অ্যাবজর্পশন সেটা হচ্ছে একটা কেমিক্যাল প্রসেস, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে একটা ফিজিক্যাল প্রসেস, এটা হচ্ছে কমন একটা ধারণা। ওকে, তো আমরা এই যে পরেরটা কি বলছে, দেখো যেটা বললাম আমরা শুরুতে, যে নর্মাল কথাবার্তা বলেছে যে ফুড ইজ ওয়ান অফ দ্য বেসিক রিকোয়ারমেন্ট, এই সেই কথাবার্তা বলেছে, সবকিছুর ফুড লাগবে, তাই না? একটা আছে না যে কি কি দরকার মানুষের বেঁচে থাকার জন্য, ঘর বাড়ি মাকান, তাই না? আর অবশ্যই সেও দরকার সাথে, তাই না? এখন যদি সেই না থাকে, তাহলে ঘর বাড়ি মাকান এগুলো কার জন্য করবো, তাই না? নিজে একা কতই উপভোগ করা যাবে, সেও তার জন্য অবশ্যই দরকার। ওকে, তো যেটা বললাম যে কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, ফ্যাট আছে, এগুলো আমাদের মেনলি দরকার। তাছাড়া আর কি কি দরকার হয়ে থাকে, তাছাড়া হচ্ছে কি আমাদের ভিটামিন দরকার হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের মিনারেলস, এই ভিটামিন, মিনারেলস এগুলো হচ্ছে নানা রকম জিনিসপত্র আমাদের দরকার হয়। তবে অবশ্যই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলো হচ্ছে অনেকটা বেশি পরিমাণে দরকার হয়ে থাকে। সেই আন্দাজে আমাদের যে ভিটামিন আছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে মিনারেলস আছে, সেগুলোর হচ্ছে দরকারটা বডিতে অনেকটা কম থাকে। ওকে, যে ফুড থেকে আমরা এনার্জি পাচ্ছি, এগুলো সব জিনিসপত্র লেখা আছে, যেটা বললাম তোমাদের, যে আমরা যে খাবারটা খাচ্ছি সেটা হচ্ছে আকারে অনেকটা বড় থাকে, তাকে আমরা বলবো হচ্ছে বায়ো ম্যাক্রোমলিকুলস। এই যে বায়ো ম্যাক্রোমলিকুলস, সেটা হচ্ছে বডি এত বড় যে বডি সেগুলোকে ইউটিলাইজ করতে পারছে না, ঠিক আছে, তার অরিজিনাল ফর্মে। তার জন্য করা হচ্ছে কি, সেগুলোকে হচ্ছে ভাঙচুর করা হয়, সেগুলোকে ব্রেক ডাউন করা হয়, ব্রেক আপ কিন্তু না, ব্রেক ডাউন করা হয়, এবং সেটাকে সিম্পল সাবস্টিটিউশনাল সাবস্টেন্সে রূপান্তরিত করা হয়, যার জন্য কি হতে পারে,
যে সেটা যাতে বডি মানে অ্যাবজর্পশন করতে পারে। তো এইভাবে হচ্ছে একটা কমপ্লেক্স ফুড পার্টিকেলকে ভেঙে সিম্পল অ্যাবজর্পশন যুক্ত একটা পার্টিকেলে রূপান্তরিত হলো। এই ঘটনাটাকে আমরা বলবো হচ্ছে ডাইজেশন। এবং ঠিক আছে, ডাইজেশনটা কি বললাম, একটা মেকানিক্যাল প্রসেস। কারণ অবশ্যই যখন তোমরা একটা খাবার খাচ্ছ, সেই খাবারটাকে তোমরা সবার প্রথমে কি করছো, দাঁতে খাবারটাকে চিবাচ্ছ। কেন দাঁতে খাবারটাকে চিবাচ্ছ, সেটা একটা ফিজিক্যাল প্রসেস। কারণ সেটা হচ্ছে কি, খাবারের যে বড় কণাগুলো যেগুলো আছে সেগুলোকে ভেঙে ভেঙে ছোট কণায় হচ্ছে রূপান্তরিত করছো। ওকে, এটা হচ্ছে মেকানিক্যাল প্রসেস। এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে বায়োকেমিক্যাল মেথড। অবশ্যই নানা রকম এনজাইম লাগবে, আর যে সমস্ত এনজাইম লাগছে সেগুলো দেখবে পরবর্তীকালে, সেগুলো হচ্ছে তোমার নিচে আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে আমাদের ডাইজেশন এবং অ্যাবজর্পশনের জন্য যে সমস্ত উৎসেচক লাগে বা যে সমস্ত এনজাইম লাগে সেগুলো কি ধরনের এনজাইম, তাই না? অনেক রকম এনজাইমের ক্লাস আছে। তো তোমরা জানবে সেটা কি টাইপের মধ্যে এনজাইমটা পড়ে, দেখবে, বুঝতে পারছো যারা পড়েছো। এবার আমরা হচ্ছে মোটামুটি হচ্ছে সম্পর্কে একটা ডাইজেস্টিভ সিস্টেম সম্পর্কে একটা ধারণা নিই। এখন যদি হচ্ছে আমরা ডাইজেস্টিভ সিস্টেম সম্পর্কে আলোচনা করি, ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে মেইনলি দুটো জিনিস আছে। একটা হচ্ছে কি, একটা থাকবে হচ্ছে আমাদের কি না, একটা থাকবে হচ্ছে আমাদের এলিমেন্টারি হচ্ছে ক্যানাল থাকবে। অর্থাৎ একটা ক্যানাল থাকবে যার মধ্যে দিয়ে হচ্ছে খাবারটা যাবে। এখন খাবারটা যাচ্ছে তো একটা ক্যানেলের মধ্যে দিয়ে, এবং তার পাশাপাশি হচ্ছে কি এখানে নানা রকম হচ্ছে গ্ল্যান্ড থাকে। নানা রকম গ্ল্যান্ড বা নানা রকম হচ্ছে গ্রন্থি থাকে। সেগুলো করে হচ্ছে কি, নানা রকম হচ্ছে ডাইজেস্টিভ জুস, যেগুলো খাবারটাকে হজম করতে সাহায্য করবে। সেই সমস্ত পদার্থ ও স্বীকৃত মানে সিক্রেট করছে। তো বুঝলাম হচ্ছে কি থেকে ওর মধ্যে একটা এলিমেন্টারি ক্যানাল থাকে যার মাধ্যমে হচ্ছে খাবারটা যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে ওর সঙ্গে যুক্ত গ্ল্যান্ড থাকে, সেগুলোকে আমরা বলেছি হচ্ছে অ্যাসোসিয়েটেড গ্ল্যান্ড। ওর কাজ হচ্ছে কি, যে না, খাবারটা যাতে হচ্ছে ঠিকঠাক করে পাচিত হয়, ওর জন্য করে হচ্ছে কি, ও হচ্ছে আমাদের ডাইজেস্টিভ যে জুস থাকে, সেই ডাইজেস্টিভ জুসকে ও হচ্ছে খরিত করে বা সিক্রেট করে, এটা হচ্ছে ওর কাজ। ওকে, এটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের সম্পর্কে আমরা বুঝলাম যে দুটো পার্ট থাকে। একটা হচ্ছে এলিমেন্টারি ক্যানাল আছে ওর মধ্যে, এবং তার সঙ্গে সঙ্গে কি আছে, যে না ওর মধ্যে কি আছে না, ডাইজেস্টিভ হচ্ছে গ্ল্যান্ড আছে, যেগুলো হচ্ছে সিক্রেট করবে পদার্থ। এটা হচ্ছে একটা মোটা একটা ধারণা যে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে কি কি আছে, তাই না? প্রথমে খাবার খেলে সেটা হচ্ছে তোমার ওরাল ক্যাভিটি, খাবারটা খাওয়ার পর সেটা হচ্ছে কি আমাদের প্রথমে হচ্ছে জিভের মধ্যে আসলো, মাউথের মধ্যে আসলো, তার বুক্কাল ক্যাভিটি যাকে আমরা বলতে পারি। তারপরে খাবারটা যাবে কোথায়, খাবারটা যাবে হচ্ছে আমাদের ফ্যারিংস এর মধ্যে যাবে। এখন ফ্যারিংস এর ইম্পর্টেন্স কোথায় আছে, যে না ফ্যারিংস হচ্ছে কি, ফ্যারিংস হচ্ছে আমাদের হচ্ছে খাবার এবং শ্বাসবায়ু, তাই না? সেই দুটোর হচ্ছে একটা কমন পাথওয়ে হচ্ছে আমাদের ফ্যারিংস। তো ফ্যারিংসকে আমরা কি বলতে পারি, না ফ্যারিংস হচ্ছে আমাদের কমন পাথওয়ে। ফ্যারিংস কার কমন পাথওয়ে, যে না আমাদের যে খাওয়া আছে, অর্থাৎ আমাদের যে ফুড এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে এয়ার আছে, এই ফুড এবং এয়ার সেই দুটোর হচ্ছে কমন পাথওয়ের নাম হচ্ছে আমাদের ফ্যারিংস। ভালো কথা। এবারে খাবারটা হচ্ছে ফ্যারিংসে আসলো, ঠিক আছে? এখন যদি সেটা শ্বাসবায়ু হয় বা আমরা যখন নাক দিয়ে যখন ব্রিদিং নিচ্ছি, তখন তো সেটা আলাদা হয়ে যাচ্ছে। তখন সেটা হচ্ছে কি, তখন সেটা হচ্ছে আমাদের ল্যারিংসের থ্রু সেটা ট্রাকিয়ায় চলে যাচ্ছে। আমাদের আলোচ্য বিষয় ওটা না। আমাদের আলোচ্য বিষয় যখন আমরা পরের চ্যাপ্টার যখন পড়বো, তখন আমরা ল্যারিংস, ট্রাকিয়া এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করবো। ভালো কথা। এবার আসছে কি, এবার আসছে হচ্ছে আমাদের ইসোফেগাসের মধ্যে খাবারটা আসলো। ভালো কথা। এবার দেখো ইসোফেগাসের মধ্যে যখন হচ্ছে খাবারটা আসলো, তখন হচ্ছে ইসোফেগাস হচ্ছে একটা পাইপ যুক্ত স্ট্রাকচার, যেটা মোটামুটি হচ্ছে আমাদের 22 থেকে 25 সেন্টিমিটারের মতন সেই ইসোফেগাসটা লম্বা হয়ে থাকে। ঠিক আছে? এবার ইসোফেগাসের মধ্যে খাবারটা আসলো। এখানে আসবে হচ্ছে কি, আমাদের এখানে বডির মাঝখানে আছে হচ্ছে মধ্যচ্ছদা, বা যাকে আমরা বলতে পারি হচ্ছে ডায়াফ্রাম। বডির মাঝখানে আছে হচ্ছে আমাদের মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। ওর মধ্যে দিয়ে হচ্ছে ইসোফেগাসটা ভেদ করে আমাদের আসলো। কোথায় আসলো না? আসলো হচ্ছে আমাদের পাকস্থলী, বা যাকে আমরা বলতে পারি হচ্ছে স্টমাক। পাকস্থলী বা স্টমাক। তার মধ্যে করে হচ্ছে এই খাবারটা যেটা আছে পাকস্থলী বা স্টমাকে আসার পর কি হয়, সেটা মোটামুটি 4 থেকে 5 ঘন্টার মতন সেটা হচ্ছে সেখানে হচ্ছে স্টোর থাকে। সেখানে কি হয়, সেখানে হচ্ছে ডাইজেশন হয়। দেখো আমাদের এই চ্যাপ্টারে মেইনলি আমরা ৩ খানা জিনিসের ডাইজেশনের আলোচনা করি, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। তো এখন আমি এখানে সম্পর্কে বলছি না, যখন আমরা পরে আসবো তখন হচ্ছে আমরা কার্বোহাইড্রেট ডাইজেশন কিভাবে হচ্ছে, প্রোটিন ডাইজেশন কিভাবে হচ্ছে, ফ্যাট ডাইজেশন কিভাবে হচ্ছে, সেগুলো সম্পর্কে হচ্ছে বিস্তারিত আলোচনা করবো। এখন আমরা বলছিলাম যখন পরে আসবো আমার এই চ্যাপ্টারে, তখন হচ্ছে ঠিকঠাক সম্পর্কে আমরা আলোচনা করবো। ঠিক আছে? তো এবার আসলে হচ্ছে খাবারটা স্টমাকে আসলো, যাকে আমরা বলছি পাকস্থলী। তো স্টমাক আছে হলো। এবার এইদিকে আছে হচ্ছে আমাদের লিভার। লিভারের সাইডে আছে হচ্ছে আমাদের গলব্লাডার। দেখো লিভার, গলব্লাডার, লিভারকে বলে হচ্ছে কি মাদার অফ অল অর্গান। সেটার মেইন কাজ হচ্ছে বাইল সিক্রেট করতে সাহায্য করা। এছাড়া হচ্ছে নানা রকম প্রসেস, যেমন গ্লাইকোজেনেসিস, গ্লুকোজেনেসিস, এই সমস্ত প্রসেস যেগুলো আছে সেগুলো হচ্ছে লিভারের মধ্যে সম্মিলিত হচ্ছে। ঠিক আছে? এবার বাইল হচ্ছে আমাদের লিভার থেকে উৎপন্ন হচ্ছে, সেটা গলব্লাডারের মধ্যে সঞ্চয় হয়। সেই সবগুলো বার হয় হচ্ছে আমাদের ডিউডিনামের মধ্যে বার হয়। আর এটা হচ্ছে আমাদের আছে হচ্ছে প্যানক্রিয়াস। দেখো স্টমাকের থেকে খাবারটা চলে যাবে কোথায়, স্টমাকের থেকে খাবার চলে যাবে হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইনের মধ্যে, খাবারটা চলে যাবে। স্মল ইন্টেস্টাইনকে কি বলবো, ক্ষুদ্রান্ত বলবো। তোমরা জানো
যে স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত যেটা আছে ওর মেনলি তিনটে পার্ট আছে। কি কি? ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। তো ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম এই তিনটে হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইনের তিনটে পার্ট, ঠিক আছে? এখন ইলিয়াম হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইনের হচ্ছে শেষ পার্টটা। সো ইলিয়াম যেটা আছে সেটা ওপেন করছে কোথায়? না, ইলিয়াম ওপেন করছে আমাদের লার্জ ইন্টেস্টাইনের মধ্যে, ইলিয়ামটা ওপেন করছে। তো ইলিয়াম ওপেন করলো হচ্ছে আমাদের লার্জ ইন্টেস্টাইনের মধ্যে। সেই পার্টটাকে কি বলবো? সেই পার্টটাকে বলবো হচ্ছে আমরা সিকাম। সিকাম হচ্ছে কোন পার্টটা? সিকাম হচ্ছে একটা ব্লাইন্ড স্যাক, যার মধ্যে হচ্ছে আমাদের ইলিয়ামটা ওপেন করে, এবং ওর মধ্যে নানা রকম মাইক্রো অর্গানিজম থাকে, যেটা করে হচ্ছে কি আমাদের বডির জন্য সেটা হচ্ছে ভালো, বডি খাওয়ার হজম করতে সেগুলো সাহায্য করে, ঠিক আছে? সিকামের মধ্যে আসলো এই যে দেখছো পাইপের মধ্যে একটা উঁচু উঁচু অংশ, সেগুলোকে আমরা বলবো হচ্ছে কোলন। কোলনকে মেনলি হচ্ছে আমরা চার ভাগে ভাগ করবো। প্রথমে হচ্ছে কোলনটা উপরের দিকে উঠছে, উপরের দিকে বলা হচ্ছে অ্যাসেন্ডিং, একে বলবো হচ্ছে আমরা অ্যাসেন্ডিং কোলন। তারপরে হচ্ছে কোলনটা এইভাবে যাচ্ছে, একে বলবো হচ্ছে আমরা ট্রান্সভার্স কোলন। ফার্স্ট অ্যাসেন্ডিং কোলন, তারপরে এইভাবে যাচ্ছে, তাকে আমরা বলবো ট্রান্সভার্স। তারপরে নিচের দিকে নামছে, ডিসেন্ড করছে, তার জন্য একে আমরা বলবো হচ্ছে ডিসেন্ডিং কোলন, ঠিক আছে? এই যে ডিসেন্ডিং কোলনটা এরকম সাইডে যেরকম একটা কোলনটা আসছে, মানে এই পার্টটা, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে না, তাকে আমরা বলবো সিগময়েড কোলন বলবো। তো কোলন হয়ে গেল। এবার কোলন যেটা আছে সেটা ওপেন হচ্ছে কোথায়? ওপেন হচ্ছে আমাদের মলাশয় বা রেকটামের মধ্যে, সেটা ওপেন হচ্ছে। তারপরে হচ্ছে বাইরে থেকে হচ্ছে একদম বায়ু ছিদ্র, বা যাকে আমরা বলি অ্যানাস, তার মাধ্যমে খাওয়া যেটা আছে সেটা হচ্ছে কি একদম হচ্ছে স্টুলের থ্রু, সেটা হচ্ছে বডির থেকে বার হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মোটামুটি ধারণা। আর তোমরা জানো যে আমাদের যে সিকাম যেটা আছে সেখানে হচ্ছে একটা নিষ্ক্রিয় অঙ্গ বা একটা ভেস্টিবুলার স্ট্রাকচার থাকে, যাকে আমরা বলবো হচ্ছে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। এই যে আমাদের যে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স যেটা আছে সেটা হচ্ছে কি বডি কোন রকম কোনো কাজে লাগে না, সেটা হচ্ছে একটা নিষ্ক্রিয় অঙ্গ। তো তোমাদের কাছে একটা আমার কোশ্চেন থাকবে, সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশন জানাবে, যে আমাদের তো ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স তো নিষ্ক্রিয় অঙ্গ, কোন প্রাণী আছে যাদের ক্ষেত্রে এই যে আমাদের অ্যাপেন্ডিক্স সেটা হচ্ছে একটা সক্রিয় অঙ্গ, অর্থাৎ তাদের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্সটা হচ্ছে কাজে লাগে, বোঝা গেল? তো আমার নিচে আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে কোন প্রাণীর যে আছে অ্যাপেন্ডিক্স হচ্ছে একটা সক্রিয় অঙ্গ, ঠিক আছে? এতটা আশা করি সবার বোঝা গেছে, কারণ এখানে কোনো সমস্যা বা দ্বিধাবোধ থাকা উচিত না। এটা হচ্ছে একটা মোটামুটি ধারণা। এবার যেটা বললাম যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে আমাদের এলিমেন্টারি ক্যানাল আছে ওর মধ্যে, আরেকটা আছে হচ্ছে নানা রকম গ্ল্যান্ড আছে, ঠিক আছে? এখন প্রথমে যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কি এলিমেন্টারি ক্যানাল। দেখো এলিমেন্টারি ক্যানাল হচ্ছে কি তুমি খাবারটা খেলে, খাবারটা মুখ দিয়ে খেলে, পিছন দিয়ে খাবারটা বার হয়ে গেল, তুমি খাবারটা খেলে মুখ দিয়ে আর অ্যানাস দিয়ে খাবারটা বার হয়ে গেল। এই যে মাঝখানে যে ক্যানালটা, যার মাধ্যমে মধ্যে দিয়ে হচ্ছে খাবারটা যাচ্ছে, তাকে আমরা বলবো হচ্ছে এলিমেন্টারি ক্যানাল। তো শুরু হচ্ছে মুখ থেকে এবং শেষ হচ্ছে আমাদের অ্যানাসে গিয়ে। তো যদি তোমরা দেখো বইতে কি বলেছে, এলিমেন্টারি ক্যানাল যেটা আছে সেটা শুরু হয় হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র ওপেনিং হচ্ছে মাউথ থেকে শুরু হয়, এবং সেটা শেষ হয় হচ্ছে আমাদের অ্যানাসিকে, সেটা হচ্ছে শেষ হয়। এখন মুখের মধ্যে আমাদের কি কি পড়তে লাগবে দেখো, মুখের মধ্যে যেগুলো মেনলি সম্পর্কে পড়তে লাগে সেটা হচ্ছে কি, এক নম্বর পড়তে লাগবে হচ্ছে আমাদের টাং সম্পর্কে পড়তে লাগবে মুখের মধ্যে, আরেকটা পড়তে লাগবে হচ্ছে আমাদের দাঁত বা টিথ সম্পর্কে হচ্ছে পড়তে লাগবে। এখন যদি আমরা প্রথমে যদি দেখি যে টাং, টাং বা যাকে আমরা বলি হচ্ছে জিভ। দেখো টাং বা জিভের মধ্যে যেটা আমাদের বুঝতে লাগবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে একটা মাস্কুলার অর্গান, ঠিক আছে? যাকে আমরা বলছি হচ্ছে আমাদের টাক, এবং সেটা হচ্ছে ফ্রেনামের মাধ্যমে নিচের যে ক্যাভিটি আছে তার সঙ্গে লাগানো থাকে, এবং টাঙের মধ্যে অসংখ্য এরকম উঁচু উঁচু ছোট ছোট অংশ থাকে। সেই অংশগুলোকে কি বলবো? না, সেই অংশগুলোকে আমরা বলবো হচ্ছে প্যাপিলে। সেই অংশগুলোকে আমরা বলবো হচ্ছে প্যাপিলে। দেখবো অনেক রকম ভাগ আছে, ফিরিবম প্যাপিলে, ফ্র্যাঙ্কিফর্ম প্যাপিলে। তো কি হয়, এই যে প্যাপিলে যেগুলো আছে সেগুলোর ওপর কি থাকে, সেগুলোর ওপর হচ্ছে আমাদের যে টেস্ট বাড, বা যাকে আমরা বাংলায় বলি হচ্ছে স্বাদকোরক, যার মাধ্যমে হচ্ছে আমরা টেস্ট খাওয়ার পাচ্ছি, তাই না? টেস্ট বাড বা স্বাদকোরক যেটা আছে সেটা হচ্ছে কি প্যাপিলের মধ্যে অবস্থান করে। মোস্ট ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে কি, সমস্ত প্যাপিলের উপরে কিন্তু টেস্ট বাড থাকে না। কিছু কিছু প্যাপিলে থাকে যাদের সাইজটা খুবই ছোট, সাপোজ সাপোজ এরকম ছোট্ট একটা প্যাপিল আছে। তো যে সমস্ত প্যাপিলের সাইজটা খুবই ছোট, তাদের উপরে কিন্তু আমাদের টেস্ট পার্ট যেটা আছে সেটা হচ্ছে অবস্থান করে না। বুঝতে পারলে আশা করি? এবার আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে পড়তে লাগবে টিথ, ঠিক আছে? তো টিথ সম্পর্কে তোমাদের কোশ্চেন আসতে পারে, একটা বড় কোশ্চেন দিতে পারে বা একটা 2 নম্বরের কোশ্চেন দিতে পারে। যে টিথ, মানুষের টিথ হচ্ছে কি, প্রথমে যেটা পড়তে লাগবে সেটা হচ্ছে ডেন্টাল ফর্মুলা। দেখো ডেন্টাল ফর্মুলার মধ্যে মেইনলি দুটো পার্ট হতে পারে। একটা হচ্ছে আমাদের বড়দের ডেন্টাল ফর্মুলা, আর একটা হচ্ছে আমাদের ছোটদের ডেন্টাল ফর্মুলা। যদি আমরা বড়দের ডেন্টাল ফর্মুলা দেখি অ্যাডাল্টের ক্ষেত্রে, তাহলে সেখানে কি হয়, সেখানে 4 রকম দাঁত থাকে, ইনসাইজার, ক্যানায়ার, প্রিমোলার, আরেকটা হচ্ছে আমাদের মোলার। এখানে কি আসবে? আই 2/2, সি 1/1, তারপরে পিএম 2/2, তারপরে হচ্ছে আমাদের এম 3/3। আই 2/2, সি 1/1, পিএম 2/2, এম 3/3, মানে ইনসাইজার, ক্যানান, প্রিমোলার, মোলার। এটা হচ্ছে আমাদের অ্যাডাল্টের ডেন্টাল ফর্মুলা। আর যদি বাচ্চাদের দেখা যায় তাহলে সেখানে কি হবে? আই 2/2, সি 1/1, তারপর এখানে আসবে হচ্ছে আমাদের পিএম 0/0,
আটটা হচ্ছে আমাদের এম হচ্ছে 2/2, বোঝা গেল? দেখো বাচ্চা দেখো বড়দের দেখো 3 আর 2 হচ্ছে 5, 5 একে 6, 7 8, আটটা চারটা ভাগে ভাগ করেছে। এই 4 8 আসবে হচ্ছে আমাদের 32টা দাঁত থাকে। আর এদের থাকে হচ্ছে আমাদের 20টা দাঁত থাকে। 2 একে 3 আর 2 হচ্ছে 5, তাহলে 5 ইন্টু 4 করে দাও, সেখানে হচ্ছে আমাদের 20টা দাঁত চলে আসছে। এটা হচ্ছে আমাদের হিসাব, বোঝা গেল ব্যাপারটা? এটা হচ্ছে আমাদের বললে এবার মানুষের দাঁত যেটা আছে সেটা হচ্ছে কি তিন রকম হতে পারে। কি কি? একটা বলবো হচ্ছে আমাদের হেটেরোডট। হেটেরোডট মানে হচ্ছে কি যে না মানুষের ক্ষেত্রে অনেক রকম দাঁত থাকে, মেইনলি 4 রকম দাঁত থাকে। কি কি? ইনসাইজার, ক্যানায়ন, প্রিমোলার, মোলার। যেহেতু মানুষের ক্ষেত্রে অনেক রকম দাঁত থাকে তার জন্য একটা আমরা বলবো হচ্ছে হেটেরোডট। আরেকটা বলতে পারি হচ্ছে কি ডাইফিওডট। দেখো ডাইফিওডট মানে হচ্ছে কি মানুষের হচ্ছে দুবার দাঁত গজায়, তাই না? একবার হচ্ছে দুধের দাঁত বলে যাকে, তাই না, মিল্ক টিথ। আরেকটা হচ্ছে যখন হচ্ছে মানে দুধের দাঁত পড়ে যাওয়ার পর তারপরে সেখানে পার্মানেন্ট টিথ আসে, ঠিক আছে? তো দুবার হচ্ছে মানুষের দাঁত হয়, তাইকে বলবো হচ্ছে আমরা ডাইফিওডট। আরেকটা হচ্ছে কি, আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে থিকোডট। থিকোডট মানে হচ্ছে দেখো দাঁত হচ্ছে খুব শক্ত, তাই না? মানে দাঁত যেটা আছে সেটা হচ্ছে কি মানুষের যে মাড়ি আছে বা মানুষের যে গাম আছে তার মধ্যে সকেটের মধ্যে খুব কঠিন ভাবে খুব গভীর ভাবে সেটা হচ্ছে তার মধ্যে অ্যাটাচমেন্ট থাকে, সেটাকে সহজে সেখান থেকে আলাদা করা যাচ্ছে না। একদম থিতে বসে আছে, তার জন্য কে বলছি আমরা থিকোডট। তো তিনটে বৈশিষ্ট্য, হেটেরোডট, থিকোডট এবং হচ্ছে আমাদের ডাইফিওডট, ঠিক আছে? দেখবে এগুলো এখানে লেখা আছে যে আমাদের হচ্ছে ইচ টুথ ইজ ইমবেডেড ইন এ সকেট অফ জ, যাকে আমরা বলবো যে থিকোডট। আর মেজরিটি অফ দ্য ম্যামালস হচ্ছে বললাম দুরকম হচ্ছে টিথ থাকে, তাই না, সেটের ক্ষেত্রে। তার জন্য হচ্ছে একটা হচ্ছে মিল্ক টিথ বলতে পারি যাকে আমরা বলতে পারি ডিসিডুয়াস টিথ। আর একটা মিল্ক টিথ পড়ে যাওয়ার পর পরবর্তীকালে লাইফ টাইমের জন্য দাঁত হয় তাকে আমরা বলবো হচ্ছে ডাইফিওডন বলে, দুবার দাঁত হয় ডাইফিওডন। আর যে বললাম একজন অ্যাডাল্ট হিউম্যানের ক্ষেত্রে 32টা দাঁত থাকে, 4 রকম দাঁত হতে পারে। যেহেতু অনেক রকম দাঁত আছে তার জন্য মানে হেটারো দাঁত থেকে আমরা বলবো হচ্ছে হেটেরোডট। কি বললাম? ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার, এরকম 4 রকম মিলে দাঁত থাকে। টিথের অ্যারেঞ্জমেন্টটাকে আমরা বোঝানোর জন্য কি করব, যে না এটা আমাদের যে মাড়ি আছে বা আমাদের যে দাঁত আছে সেটাকে আমরা 4টা ভাগে ভাগ করব। যেমন তোমরা যখন অঙ্ক করো, অঙ্কে করো না যে এক্স অ্যাক্সিস, তারপরে এক্স ওয়াই অ্যাক্সিস, এদিকে এক্স মাইনাস অ্যাক্সিস, এদিকে ওয়াই মাইনাস অ্যাক্সিস। তো ওরকম হচ্ছে আমরা 4টা ভাগে 4টা কোয়াড্রেন্টে ভাগ করেছি। তো প্রত্যেকটা কোয়াড্রেন্টে করার পরে যেহেতু 32টা ডাটা, যে প্রত্যেকটার মধ্যে 8 8 8 আর 4 আর 32 থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের হিসাব। হিসাবটা কি বললাম, যে না I2/2, C1/1, PM2/2, M3/3, এটা হচ্ছে আমাদের ডেল্টার ফর্মুলা, ঠিক আছে? এক সেকেন্ড। এটা হচ্ছে আমাদের ডেন্টাল ফর্মুলা, ঠিক আছে? এবার হচ্ছে দেখো কি বললাম যে আমাদের যে টাং থাকবে সেটা হচ্ছে একটা ফ্রিলি মুভেবল একটা মাসকুলার অর্গান, যেটা হচ্ছে আমাদের ক্যাভিটির সঙ্গে যেটা বললাম এই যে অংশটা ফিনুলাম এর মাধ্যমে হচ্ছে সেটা যুক্ত থাকে। আপার সারফেস যে আছে তার মধ্যে অনেক সময় ছোট ছোট প্রজেকশন দেখা যাচ্ছে, তাকে আমরা বলবো হচ্ছে প্যাপিল। তো কি বলেছে, সাম অফ হুইচ বিয়ার টেস্ট বার। দেখো প্যাপিল মাত্রই কিন্তু সেখানে টেস্ট বার থাকে না, কিছু কিছু পেপারের মধ্যে টেস্ট বার থাকতে পারে। এবার যেটা বললাম আমাদের মুখের মধ্যে খাবারটা আসলো, তারপরে সেটা যাচ্ছে কোথায়? তারপরে সেটা যাচ্ছে হচ্ছে আমাদের ফেরিংসে যাচ্ছে। ফেরিংসটা হচ্ছে কি আমাদের একটা কমন পাথওয়ে, ঠিক আছে? বোথ হেয়ার এবং হচ্ছে ফুড দুটোর জন্য হচ্ছে একটা কমন পাথওয়ে হচ্ছে আমাদের হচ্ছে ফেরিংস। তো এটা এখানে লিখেছে ওরাল ক্যাভিটি লিস্ট ওপেন হচ্ছে ফেরিংস এর মধ্যে সেটা ওপেন হচ্ছে। এবং ফেরিংসটা কি বললাম একটা হচ্ছে কমন পাথওয়ে বা কমন প্যাসেজ বলতে পারো তোমরা ফুড এবং এয়ারের জন্য। তাহলে দেখো ফেরিংস এর পরে যেটা আমরা ছবিতে দেখেছিলাম সেটা যাবে কোথায়, আমাদের ইসোফেগাসের মধ্যে যাবে। ইসোফেগাস হচ্ছে একটা মাসকুলার হচ্ছে একটা মানে পাইপ টাইপের একটা অংশ। এবার এখান থেকে ট্রাকিয়া তো আলাদা, সেটা উইক পাইপ হয়ে গেল, আসলে হচ্ছে আমাদের ইসোফেগাসের মধ্যে সেটা আসলো, ঠিক আছে? দাঁড়াও এক সেকেন্ড। এবার খাবারটা যাবে কোথায়? খাবারটা যাবে হচ্ছে আমাদের ইসোফেগাসের মধ্যে হচ্ছে খাবারটা যাবে। এখন দেখো যদি তোমরা দেখো এটা হচ্ছে আমাদের হচ্ছে ইসোফেগাস, যাকে আমরা বলতে পারি হচ্ছে গ্রাস ভ্যালি। এটা হচ্ছে আমাদের ইসোফেগাস বা যাকে আমরা বলতে পারি হচ্ছে গ্রাস ভ্যালি। সেটা মোটামুটি কত লম্বা হয়? একটা ইসোফেগাস মোটামুটি 22 থেকে 25 সেন্টিমিটারের মতো সেটা হচ্ছে লম্বা হয়ে থাকে। মেন ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কি যে না ইসোফেগাসের মধ্যে কি হয়, নো ডাইজেশন। এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো ডাইজেশন হয় না। কার্বোহাইড্রেট বলো, প্রোটিন বলো কিংবা ফ্যাট বলো, তাওরই কোনো রকম ডাইজেশন আমাদের হচ্ছে ইসোফেগাসের মধ্যে সেটা হচ্ছে দেখা যাচ্ছে না, ঠিক আছে? এবার খাবারটা আসলে কোথায়? না খাবারটা আসলে হচ্ছে আমাদের পাকস্থলীর মধ্যে আসলো, যাকে আমরা বলতে পারি হচ্ছে স্টমাক। খাবারটা আসলে হচ্ছে আমাদের স্টমাক বা পাকস্থলীর মধ্যে হচ্ছে আমাদের খাবারটা আসবে। এখন দেখো কি হবে, ব্যাপারটা বোঝার চেষ্টা করি। দেখো এবার খাবারটা হচ্ছে পাকস্থলীর থেকে, সরি খাবারটা যে আমাদের ইসোফেগাস থেকে যে স্টমাকের মধ্যে প্রবেশ করবে, এখানে হচ্ছে না এরকম স্ফিংটার থাকে। এই যে একটা স্ফিংটার থাকে, এই স্ফিংটারটা কার কার মধ্যে আছে? ইসোফেগাস এবং স্টমাকের মধ্যে আছে। এবার দেখো স্টমাককে কি বলে? স্টমাককে বলে হচ্ছে গ্যাস্ট্রো। যেমন বলে না যে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনোলজিস্ট মানে স্টমাক বিশেষজ্ঞ, তাই না? গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ডিসঅর্ডার। তো স্টমাক রিলেটেড যে কোনো পার্টকে আমরা বলবো হচ্ছে গ্যাস্ট্রো। তার জন্য একে আমরা কি বলবো? একে আমরা বলবো হচ্ছে না গ্যাস্ট্রো
ইসোফেজিয়াল স্ফিংটার। বোঝা গেল কেন গ্যাস্ট্রো ইসোফেজিয়াল স্ফিংটার কেন বলেছে। আর যেহেতু সেটা হচ্ছে কার কাছাকাছি আছে, সেটা হচ্ছে আমাদের হার্টের কাছাকাছি আছে, তাই না? তার জন্য আমরা আরেকটা নাম দিতে পারি হচ্ছে কি কার্ডিয়াক স্ফিংটার। যেহেতু এটা হচ্ছে হার্টের কাছাকাছি আছে, তার জন্য আমরা বলতে পারি হচ্ছে কার্ডিয়াক স্ফিংটার। এবার দেখো, এটা হচ্ছে আমাদের স্টমাক। স্টমাকের থেকে খাবারটা যাচ্ছে কোথায়? না, স্টমাকের থেকে খাবারটা যাচ্ছে হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইনের মধ্যে হচ্ছে আমাদের খাবারটা যাচ্ছে। এটা শুরু হচ্ছে আমাদের হচ্ছে স্মল ইন্টেস্টাইন শুরু হচ্ছে। আর তোমরা জানো যে স্মল ইন্টেস্টাইনের প্রথম পার্ট হচ্ছে কি তিনটা পার্ট থাকে। একটা হচ্ছে আমাদের ডিউডেনাম, একটা হচ্ছে জেজুনাম, আর একটা হচ্ছে আমাদের ইলিয়াম। তো সেটা যাচ্ছে আমাদের ডিউডেনামের মধ্যে যাচ্ছে। তো স্টমাক আর ডিউডেনামের মধ্যে হচ্ছে আরেকটা হচ্ছে স্ফিংটার থাকে। তার নাম হচ্ছে কি, তার নাম হচ্ছে আমাদের পাইলোরিক স্ফিংটার। বুঝা গেল? তার নাম হচ্ছে আমাদের হচ্ছে পাইলোরিক হচ্ছে স্ফিংটার। এটা আসলে সবার বোঝা গেছে। এবার দেখবেন ওর নানা রকম স্ট্রাকচার থাকে। এই উপরের যে অংশটা থাকে যেটা, এটাকে বলবো হচ্ছে আমরা কার্ডিয়াক পোর্শন। এই পোর্শনটাকে বলবো হচ্ছে আমরা ফান্ডাস বলতে পারি। ঠিক আছে? এই পোর্শনটা যেটা আছে মানে একদম মাঝের যে পোর্শনটা, তাকে আমরা বলতে পারি হচ্ছে স্টমাকের হচ্ছে বডি বলতে পারি। কারণ একদম বডির মাঝখানে আছে। আর এই যে শেষের অংশটা, তাকে আমরা বলবো হচ্ছে কি স্টমাকের হচ্ছে আমাদের পাইলোরিক পোর্শন বলতে হয়। ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমাদের যে স্টমাক বা পাকস্থলী যেটা আছে তার নানা রকম স্ট্রাকচার। ঠিক আছে? এখন স্টমাকের কাজ হচ্ছে কি, মেন কাজ হচ্ছে প্রোটিন যে ডাইজেশন আছে তার ক্ষেত্রে সাহায্য করে। সেটা সম্পর্কে আমরা পরবর্তীকালে আলোচনা করবো। এটা হচ্ছে আমাদের স্টমাকের মেন ফাংশন। ঠিক আছে? তো যদি আমরা দেখি এখানে স্টমাক সম্পর্কে আমরা কিছুক্ষণ আগে পড়ছিলাম, এটা হচ্ছে আমাদের স্টমাকে সেটা ওপেন হচ্ছে। ঠিক আছে? এটা বললাম যেটা, যে সেটা হচ্ছে একটা ফ্যারিংস থাকে। ফ্যারিংস এর মধ্যে দেখবে বা আর্টিস্ট বললাম যে কি, যে ফ্যারিংসটা হচ্ছে একটা কমন পাথ। ঠিক আছে? এবার ফ্যারিংসে কি হয়, যদি তোমরা দেখো ছবিটা, ফ্যারিংস হচ্ছে একটা কমন পাথ। সেখানে কি হয়, সাপোজ এটা হচ্ছে আমাদের হচ্ছে ফ্যারিংস। তো ফ্যারিংস হচ্ছে কি আমাদের কমন পাথ হয়। কার কমন পাথ হয়? যে না, আমাদের যে ফুড আছে এবং আমাদের যে এয়ার আছে, দুটোর জন্যই হচ্ছে একটা কমন পাথওয়ে হচ্ছে ফ্যারিংস। তো সেখান থেকে কি হয়, এখানে একটা নালী আছে, সেটা হচ্ছে চলে গেল হচ্ছে আমাদের ইসোফেগাস। যার মাধ্যমে কি হবে, যার মাধ্যমে আমাদের যে খাবার সেটা চলে যাবে। আরেকটা যে পোর্শন আসবে তাকে আমরা বলতে পারি হচ্ছে ট্রাকিয়া। ট্রাকিয়ার মাধ্যমে হবে কি, ট্রাকিয়ার মাধ্যমে হচ্ছে আমাদের যে শ্বাস বায়ু যেটা আছে অক্সিজেন, সেটা হচ্ছে ওর মধ্যে চলে যাবে। তো কি হবে, যাতে খাবার ভুল করে যাতে ট্রাকিয়ার মধ্যে প্রবেশ না করে, তার জন্য কি হয়, এর উপরে হচ্ছে একটা কার্টলেজ যুক্ত, ইলাস্টিক কার্টলেজ যুক্ত হচ্ছে একটা স্ট্রাকচার থাকে। তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে এপিগ্লটিস। তো এপিগ্লটিসের কাজ হচ্ছে কি, এপিগ্লটিসের কাজ হচ্ছে কি, যাতে খাদ্য যে আছে, ফুড পার্টিকেল যেটা আছে, ফুড পার্টিকেল যাতে হচ্ছে ইসোফেগাসের মধ্যেই হচ্ছে প্রবেশ করে, যাতে সেটা হচ্ছে ট্রাকের মধ্যে প্রবেশ না করে। সেটাকে ট্রাকের মধ্যে প্রবেশ করার হাত থেকে বাঁচানোর জন্য এর উপরে হচ্ছে একটা স্ট্রাকচার থাকে, তাকে আমরা বলবো যে এপিগ্লটিস। সেটা কি নিয়ে গঠিত, সেটা হচ্ছে একটা ইলাস্টিক কার্টলেজ যুক্ত হচ্ছে একটা স্ট্রাকচার, তাকে আমরা বলবো হচ্ছে এপিগ্লটিস। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের মেন কল। এবার তো অনেক সময় হয় না যে যখন খুব বলে না যে খাওয়ানোর সময় কথাবার্তা বলতে নেই, এবার যদি খাওয়ানোর সময় কথাবার্তা বলে তাহলে কি হবে, ওই যে আমাদের এপিগ্লোটিস বারবার এরকম ওঠানামা করবে। ফলে কি হবে, ট্রাকিয়ার যে ওপেনিং যাকে আমরা গ্লটিস বলি, সেই গ্লটিসটা ওপেন হয়ে যাবে। ফলে আমাদের যে ফুড পার্টিকেল যেটা আছে, সেটা ভুল করে হচ্ছে আমাদের ট্রাকের মধ্যে প্রবেশ করে যাবে। তার জন্য আমাদের সমস্যা সৃষ্টি হবে, তাই না? বিষম লাগবে তখন। এটা হচ্ছে এখানে গল্পটা এখানে লেখা আছে যে আমাদের যে কার্টিলেজ যুক্ত একটা ফ্ল্যাট ফ্ল্যাট স্ট্রাকচার থাকে, যাকে আমরা এপিগ্লোটিস বলবো, যার মেন কাজ হচ্ছে কি ফুডের এন্ট্রিকে মানে বন্ধ করতে সাহায্য করে। অ্যান্ড দ্য উইন্ড পাইপ, উইন্ড পাইপ মানে কি, উইন্ড পাইপ মানে এটা বলছে হচ্ছে আমাদের ট্রাকিয়া। ভালো কথা। দেখো ইসোফেগাস যেটা আছে সেটা হচ্ছে থিন লং হচ্ছে একটা টিউব লাইক স্ট্রাকচার। সেটা হচ্ছে কি আমাদের মানে নেকের পোস্টের অংশ যেটা বার হয় থোরাক্সের মধ্যে, ডায়াফ্রামের মধ্যে, সেটা যে শেপ হচ্ছে ব্যাক, যাকে আমরা বলবো স্টমাক বা পাকস্থলী, তার মধ্যে সেটা হচ্ছে ওপেন করে। সেটা হচ্ছে একটা স্ফিংটার থেকে, যেটা শুরুতেই বললাম, যাকে আমরা বলবো গ্যাস্ট্রো ইসোফেজিয়াল স্ফিংটার, যাকে আমরা বলতে পারি হচ্ছে কার্ডিয়াক স্ফিংটার বলতে পারি। যেটা করে কি ইসোফেগাস থেকে যে খাবার যেটা সেটা স্টমাকের মধ্যে প্রবেশ হওয়াকে সেটা রক্ষা করতে সাহায্য করে বা সেটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। স্টমাকের মধ্যে দেখবেন নানা রকম হচ্ছে পোর্শন আছে, যেমন হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটি বলতে বাঁদিকে অবস্থান করে স্টমাক, কার্ডিয়াক পোর্শন, ফান্টাস পোর্শন, পাইলোরিক পোর্শন, আঠা, বডি, এগুলো সব থাকতে সাহায্য করে। আর যেটা বললাম যে স্টমাক করে কি আমাদের যে স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত যে আছে, ওর যে প্রথম পার্ট যাকে আমরা বলি ডিউডেনাম, তার মধ্যে সেটা হচ্ছে ওপেন করে। তো ওটাই লেখা আছে। তো স্টমাকের শেষ পার্ট হচ্ছে আমাদের পাইলোরাস পোর্শন বা পাইলোরিক পোর্শন। এটা হচ্ছে কি ফার্স্ট পার্ট অফ দ্য স্মল ইন্টেস্টাইন, তার মধ্যে হচ্ছে ওপেন করে। তো স্মল ইন্টেস্টাইন ইজ হচ্ছে ডিস্টিংগুইশেবল ইনটু হচ্ছে থ্রি পার্ট, যেটা বললাম তিনটে পার্ট থাকে, ডিউডেনাম, জিজুনাম, ইলিয়াম। একটা সি শেপ হচ্ছে ডিউডেনাম থাকে, তারপরে হচ্ছে লং একটা মিডল পোর্শন থেকে, যাকে আমরা বলবো জিজুনাম, তারপরে হাইলি কয়েল একদম খুব প্যাচেন একটা স্ট্রাকচার থেকে, তাকে আমরা বলবো হচ্ছে ইলিয়াম। ঠিক আছে? এবার যেটা আমরা শুরুতেই বললাম যে ডিউডেনাম, জিজুনাম, ইলিয়াম। তারপরে সেই ইলিয়াম যেটা আছে সেটা ওপেন করে কার মধ্যে, সেই ইলিয়ামটা ওপেন করে কার মধ্যে, আমাদের লার্জ ইন্টেস্টিনের মধ্যে ওপেন করে। যে পার্টটাকে বলবো হচ্ছে আমরা সিকামের মধ্যে ওপেন করছে। সিকাম হচ্ছে একটা ব্লাইন্ড স্যাক যুক্ত স্ট্রাকচার, যেখান থেকে হচ্ছে আমাদের ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স বার হয়, সেটা হচ্ছে একটা নিষ্ক্রিয় অঙ্গ।
সিকাম যেটা হচ্ছে সেখান থেকে হচ্ছে যাচ্ছে একটা স্ট্রাকচারটা, তাকে আমরা বলবো হচ্ছে কোলন। এবার দেখবে তোমরা কোলনের মধ্যে নানা রকম স্ট্রাকচার আছে। এটা হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং কোলন, এটা হচ্ছে ট্রান্সভার্স কোলন, এটা হচ্ছে ডিসেন্ডিং কোলন, এটা হচ্ছে সিগময়েড কোলন। তারপরে সেটা যাচ্ছে হচ্ছে আমাদের মলাশয় বা রেকটামের মধ্যে যাচ্ছে, সেখান থেকে সেটা যাচ্ছে হচ্ছে আমাদের অ্যানাসের মধ্যে হচ্ছে সেটা হচ্ছে যাচ্ছে। বুঝা গেল? হচ্ছে গল্প। এটাই বলেছে ওপেনিং অফ দ্য স্টমাক ডিউডেনের মধ্যে ওপেন হচ্ছে পাইলট স্ফিংক্টারের মাধ্যমে। ইলিয়াম ওপেন হচ্ছে আমাদের লার্জ ইন্টেস্টাইনের মধ্যে ওপেন হচ্ছে, অনেকগুলো পার্ট থাকে যেটা বললাম সিকাম, কোলন থাকে এবং রেকটাম থাকে। সিকাম হচ্ছে একটা স্মল ব্লাইন্ড স্যাটেলাইট স্ট্রাকচার যার মধ্যে যেটা বললাম যে নানা রকম মাইক্রো অর্গানিজম থাকে। তো ওখান থেকে ছোট্ট একটা ফিঙ্গার লেকের মধ্যে প্রজেকশন বার হয়, যাকে আমরা বলবো হচ্ছে ভার্টিকাল অ্যাপেন্ডিক্স। সেটা হচ্ছে একটা বৃষ্টিজাল বা যেটাকে বলতে পারি হচ্ছে একটা নিষ্ক্রিয় অঙ্গ। ঠিক আছে? যেটা হচ্ছে শুরুতেই বললাম যেটা সিকাম থেকে সেটা হচ্ছে ওপেন হয়। এবার সিকাম যেটা আছে সেটা হচ্ছে কোনের মধ্যে ওপেন হচ্ছে। কোনের মধ্যে অনেক রকম পার্ট আছে, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন। তোমাদের বই থেকে সিগময়েড কোলন দাওনি, বাট সিগময়েড কোলনটা ইম্পর্টেন্ট, ওটা তোমরা পড়বে অবশ্যই। ঠিক আছে? অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং, অ্যাসেন্ডিং, ট্রান্সভার্স, ডিসেন্ডিং, দেন সিগময়েড। এবার যেটা বললাম যে ডিসেন্ডিং কোলন যেটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যানাসের মধ্যে সেটা হচ্ছে ওপেন হচ্ছে। ঠিক আছে? এতটা আশা করি সবার বোঝা গেছে। এটা হচ্ছে একটা নরমাল স্ট্রাকচার। এটা হচ্ছে আমাদের ইসোফেগাস, সেটা ওর মধ্যে ওপেন হচ্ছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের স্টমাক বা যাকে আমরা বলতে হচ্ছে পাকস্থলী বলতে পারি। এটা হচ্ছে আমাদের বললাম নানা রকম স্ট্রাকচার থাকে। এটা হচ্ছে ফান্ডাস, এটা হচ্ছে কার্ডিয়াক। আর মাঝখানে একটা অংশ থাকে আমরা বলবো হচ্ছে বডি। আর এই অংশটাকে বলবো হচ্ছে আমরা পাইলোরিক অংশ। এখানে হচ্ছে একটা স্ফিংটার থাকে, যাকে আমরা কি বললাম, যারা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল স্ফিংটার বলতে পারি। যার অপর নাম কি? যার অপর নাম হচ্ছে যেহেতু হার্টের কাছাকাছি, তার জন্য স্ফিংটারটাকে বলবো হচ্ছে আমরা কার্ডিয়াক স্ফিংটার। বোঝা গেল? আর এখানে একটা স্ফিংটার থাকে যাকে আমরা কি বলবো, একে আমরা বলবো হচ্ছে যেহেতু সেটা হচ্ছে কি মানে পাইলস পোর্শনের সামনাসামনি আছে, তার জন্য একে আমরা বলবো হচ্ছে পাইলোরিক স্ফিংটার। এবার এটা যে আছে আমাদের পাইলস পোর্শনটা, যেটা স্টমাকের সবচেয়ে শেষ পোর্শন, সেটা ওখানে হচ্ছে কথা যে আমাদের যে স্মল ইন্টেস্টিনের যে প্রথম পার্ট, অর্থাৎ যে ডিউডেনাম, তার মধ্যে সেটা হচ্ছে ওপেন হচ্ছে। তো সুপার পোর্শন অফ দ্য ডিউডেনামের মধ্যে বা ডিউডেনামের মধ্যে সেটা হচ্ছে ওপেন হচ্ছে। বুঝা গেল? এটা হচ্ছে নর্মাল গল্প। এবার যেটা বললাম যে কি এতক্ষণ আমরা গল্প করছিলাম হচ্ছে কি এলিমেন্টারি ক্যানাল নিয়ে গল্প করছিলাম। এবার যদি তোমরা দেখো আমাদের যে এলিমেন্টারি ক্যানাল যেটা আছে, মানে একদম মুখের থেকে শুরু করে একদম আমাদের বায়ুক্ষেত্র পর্যন্ত হবে অ্যানাস পর্যন্ত, এই যে আমাদের যে এলিমেন্টারি যে ক্যানাল যেটা আছে, ওটা হচ্ছে কি হয়, মেনলি চারটা লেয়ার নিয়ে গঠিত। সবার বাইরের যে লেয়ারটা, তাকে আমরা কি বলবো, সেরোসা। তার মাঝের যে লেয়ারটা, যাকে আমরা বলবো হচ্ছে মাস্কুলারিস। বাইরের থেকে আমরা কিন্তু ভিতরের দিকে যাচ্ছি, সেরোসা মাস্কুলারিস। তারপরে আসবে হচ্ছে কি, তারপরে আসবে হচ্ছে আমাদের সাব মিউকোসা। আর সবার যে ভিতর যে লেয়ারটা, তাকে আমরা বলবো হচ্ছে মিউকোসা। তো সেরোসা, মাস্কুলারিস, সাব মিউকোসা, মিউকোসা। ঠিক আছে? এরকম চারটা লেয়ার থাকে। এবার কি হচ্ছে দেখো, মিউকোসা লেয়ারটা যে আছে সেটা হচ্ছে একদম তারপরে যে ফাঁকা জায়গাটা, তাকে আমরা বলবো হচ্ছে লুমেন। এই যে আমাদের যে মিউকোসা যেটা আছে সেটার মাধ্যমে কি হয়, আমাদের যে খাবার যে আছে সেটা তার মাধ্যমে শোষিত হচ্ছে, তার মাধ্যমে অ্যাবজর্পশন হচ্ছে। এবার মাথায় রাখতে লাগবে এই যে আমাদের যে মাস্কুলারিস যে লেয়ারটা যেটা আছে, ওটাকে হচ্ছে আমরা আবার দুটো ভাগে ভাগ করি। কি কি? একটা হচ্ছে আউটার আসবে, আরেকটাকে বলতে পারি হচ্ছে আমরা ইনার বলতে পারি। মনে হওয়ার উপায় এভাবে মাথায় রাখবে যে OLIC, মানে আউটারটা হচ্ছে আমাদের লংগিটিউডিনাল, মানে সেটা হচ্ছে লম্বা লম্বা হবে পাতলা লেয়ার গুলো। আর ইনারটা হচ্ছে আমাদের সার্কুলার। ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের গোল গোল হবে। বোঝা গেল? মনে করার উপায় হচ্ছে কি, ও লিক, মানে আউটারটা হচ্ছে লংগিটিউডিনাল আর ইনারটা হচ্ছে আমাদের হচ্ছে সার্কুলার। বোঝা গেল? এটা হচ্ছে মনে করার সহজ উপায়। আউটার লেয়ারটা হচ্ছে লংগিটিউডিনাল এবং ইনার লেয়ারটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের সার্কুলার। ঠিক আছে? এবার যদি দেখো তোমরা ছবিটা, যে আমাদের হচ্ছে অনেকটা লেয়ার থাকে। এই যে আমাদের সেরোসা, তারপরে আসবে হচ্ছে মাস্কুলারিস। মাস্কুলারিসের মধ্যে কি লেয়ার আছে? আউটার হচ্ছে লংগিটিউডিনাল আর ইনার হচ্ছে আমাদের সার্কুলার। আর এখানে আছে হচ্ছে আমাদের সাবমিউকাস লেয়ার আর সবার ভিতরে আছে হচ্ছে আমাদের মিউকাস লেয়ার। এটা হচ্ছে আমাদের লুমেন। এবার মাথায় রাখবে যে আমাদের যত সমস্ত গ্ল্যান্ড, যত সমস্ত গ্রন্থি, সেই সবগুলো গ্ল্যান্ড হচ্ছে আমাদের সাবমিউকোসা সরি মিউকোসা লেয়ারের মধ্যে শুধু হচ্ছে অবস্থান করে। কিন্তু একটাই এক্সেপশন, সেটা হচ্ছে কি, যাকে আমরা নাম দিব হচ্ছে ব্রুনার্স গ্ল্যান্ড। ঠিক আছে? ব্রুনার্স গ্ল্যান্ড হচ্ছে এক ধরনের গ্ল্যান্ড যেটা হচ্ছে করে অবস্থান করে কোথায়, যেটা হচ্ছে আমাদের যে ডিউরেনাম যেটা আছে। ব্রুনার্স গ্ল্যান্ড হচ্ছে এক ধরনের গ্ল্যান্ড, সেটা হচ্ছে করে কি আমাদের ডিউরেনাম যেটা আছে ওর মধ্যে সেটা অবস্থান করে। মানে ডিউরেনামের সাবমিউকোসা লেয়ারের মধ্যে ব্রুনার্স গ্ল্যান্ড যেটা আছে সেটা হচ্ছে অবস্থান করে। মানে এলিমেন্টারি ক্যানেলের মধ্যে যত হচ্ছে গ্রন্থি আছে বা যত গ্ল্যান্ড আছে, সবগুলো অবস্থান করে হচ্ছে আমাদের মিউকোসা লেয়ারের মধ্যে অবস্থান করে। কিন্তু এক্সেপশন হচ্ছে আমাদের ব্রুনাস গ্ল্যান্ড, যেটা হচ্ছে করে কি আমাদের যে ডিউরেনাম যেটা আছে ওর সাব মিউকোসা লেয়ারের মধ্যে ব্রুনাস গ্ল্যান্ডটা অবস্থান করে, যার মেন কাজ হচ্ছে আমাদের মিউকাস খাওয়ানোর সাহায্য করে। বুঝা গেল?
যার মেন কাজ হচ্ছে আমাদের মিউকাস খাওয়ানো হচ্ছে সাহায্য করা। তো এটাই গল্পটা এখানে বলেছে আমাদের যে দ্য ওয়াল অফ দ্য এলিমেন্টারি ক্যানাল, যার মধ্যে চিসোফেগাস থেকে তোমার রেকটাম পর্যন্ত 4টা লেয়ার থাকে। কিন্তু একদম দেখো বাইরের থেকে ভিতরের দিকে সিরোসা, মাস্কুলারিস, সাবমিউকোসা, মিউকোসা। সিরোসা হচ্ছে সবার আউটার মোস্ট লেয়ার যেটা আছে, সেটা থিন একটা মেসোজেম নিয়ে গঠিত। মাস্কুলারিস যেটা আছে সেটা হচ্ছে আমাদের স্মুথ মাসেল নিয়ে সেটা হচ্ছে গঠিত, জানা আছে নিশ্চয়ই। দুটো অ্যারেঞ্জমেন্ট থাকে, যেটা বললাম যে ও এল আই সি। আউটারটা হচ্ছে লম্বা লম্বা লঙ্গিটিউডাল লেয়ার, আর ভিতরটা ইনারটা হচ্ছে আমাদের সার্কুলার লেয়ার। এবার দেখো আমাদের যে স্টমাক যেটা আছে ওর মধ্যে কি হয়, আমাদের যে মাস্কুলারিস যে লেয়ারটা যেটা আছে সেখানে কি হয়, আউটার এবং ইনার ছাড়া ওর মধ্যে এক্সট্রা অবলিক লেয়ার ওর মধ্যে দেখা যায়। তো অ্যান অবলিক মাসেল লেয়ার মে বি প্রেজেন্ট ইন সাম রিজন, মানে সেটা বলেছে হচ্ছে আমাদের স্টমাকের কথা বলেছে, মানে আমাদের পাকস্থলীর কথা বলেছে। এবার যেটা বললাম যে সাবমিউকাস লেয়ার ইজ ফর্মড হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু, ঠিক আছে, কন্টেন্ট লেয়ার বলতে পারি, ব্লাড লিফট ওর মধ্যে থাকে। ইনারমোস্ট লেয়ারটা হচ্ছে আমাদের লাইনিং হচ্ছে লুমেন এলিমেন্টারি ক্যানাল অফ দ্য মিউকোসা বলতে পারি যাকে, যার মেন কাজ হচ্ছে কি, যার মেন কাজ হচ্ছে অ্যাবজর্পশনে সাহায্য করা। তার জন্য সেখানে কি অসংখ্য ইরেগুলার অসংখ্য হচ্ছে ফোল্ড দেখা যাচ্ছে, যাতে সেটার সারফেস এরিয়া বৃদ্ধি পাচ্ছে এবং যাতে ঠিকঠাক করে সেটা খাবারটা অ্যাবজর্পশন করে। ওখানে ফিঙ্গার পজিশন ক্লিয়ার দেখা যাচ্ছে, ঠিক আছে। অনেক সময় মাইক্রোস্কোপিক পজিশন দেখা যাচ্ছে, অনেক সময় মাইক্রোফিলি দেখা যাচ্ছে, যার মধ্যে একটা ব্রাশ বর্ডার যুক্ত হচ্ছে একটা অ্যাপিয়ারেন্স দিচ্ছে, ঠিক আছে। এবার যে কিছুক্ষণ আগে বললাম যে মিউকোসাল এপিথেলিয়াম হচ্ছে হচ্ছে গবলেট সেল থাকে, যেটা হচ্ছে আমাদের মিউকাস ক্ষরণে সাহায্য করে, যেটা কাজ হচ্ছে লুব্রিকেশন করতে সাহায্য করা। আর যেটা বললাম যে আমাদের আমরা যে বললাম অল দ্য ফোর লেয়ার শো হচ্ছে মডিফিকেশন ইন সাম পার্ট অফ দ্য এলিমেন্টারি ক্যানাল। এই 4টা পার্টের মধ্যে মাঝে মাঝে মডিফিকেশন দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের ছবি, যেটা বললাম, আর এটা সব ভিলাই ইলেকট্রাল ফ্যাক্টর সব ছবিটিও দিয়েছে। আর যেটা বললাম 4টা লেয়ার থাকে, সিরোসা, মাস্কুলারিস, সাবমিউকোসা, মিউকোসা। ওর দুটো লেয়ার আউটার আর ইনার। আউটার লংগিটিউডিনাল, ইনার হচ্ছে আমাদের সার্কুলার। আর যে বললাম যে আমাদের যে স্টমাক আছে বা যেখানে পাকস্থলী আছে সেখানে কি হয়, যে মাস্কুলারিস লেয়ারের মধ্যে আউটার এবং ইনার ছাড়াও সেখানে একটা এক্সট্রা লেয়ার থাকে, তাকে আমরা বলবো হচ্ছে অবলিক লেয়ার, বোঝা গেল। আর হচ্ছে আরেকটা কি বললাম, যে আমাদের যে বডির মধ্যে যে সমস্ত গ্ল্যান্ড আছে সেগুলো অবস্থান করবে কোথায়, মানে আমাদের এলিমেন্টারি ক্যানেলের মধ্যে যে সমস্ত গ্ল্যান্ড আছে সেগুলো অবস্থান করে হচ্ছে আমাদের সিরোসা, মাস্কুলারিস, সাবমিউকোসা, মিউকোসা। সবার ভিতরে লেয়ারের মধ্যে সেটা হচ্ছে অবস্থান করছে, অর্থাৎ মিউকোসা লেয়ারের মধ্যে সেটা অবস্থান করছে। কিন্তু একটা এক্সেপশন হচ্ছে কি, যে আমাদের সাবমিউকোসা লেয়ারের মধ্যে একটা গ্ল্যান্ড অবস্থান করে, যার নাম হচ্ছে প্রুনাস গ্ল্যান্ড। সেটা অবস্থান করে কোথায় না, না আমাদের যে ডিউডিনাম যে আছে ওর যে সাবমিউকোসা যে লেয়ার আছে তার মধ্যে হচ্ছে আমাদের প্রুনাস গ্ল্যান্ড, সেটা হচ্ছে এখানে অবস্থান করে থাকে, বুঝে গেল। ঠিক আছে, এতটা আশা করি সবার বোঝা গেছে। তো এবার এসে হচ্ছে আমরা পরের পার্টে। তো এতক্ষণ আমরা বকবক করলাম কি নিয়ে, এতক্ষণ আমরা আলোচনা করলাম হচ্ছে এলিমেন্টারি ক্যানালে আলোচনা করলাম। এলিমেন্টারি ক্যানাল নিয়ে আলোচনা করার পর এবার আসবো হচ্ছে কি, সেবার আসবো হচ্ছে আমরা নার্ভ গ্ল্যান্ডের মধ্যে আসবো। তো গ্ল্যান্ডের মধ্যে গেলে কি কি আসবে, গ্ল্যান্ডের মধ্যে প্রথমত আসবে হচ্ছে আমাদের লালাগ্রন্থি আসবে, তাই না, বা হচ্ছে আমাদের স্যালিভারি গ্ল্যান্ড বলতে পারি। তারপরে আমাদের যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড আসতে পারে, ঠিক আছে। আরেকটা আসতে পারে হচ্ছে আমাদের লিভার আসতে পারে। আরেকটা আমাদের প্যানক্রিয়াস ঢুকাতে পারে। এগুলো হচ্ছে আমাদের মেন মেন হচ্ছে গ্ল্যান্ড, যেটা নিয়ে আমরা এই চ্যাপ্টার আলোচনা করবো। এছাড়া তার সঙ্গে সঙ্গে আমরা গ্যাস্ট্রিক গ্ল্যান্ডও তোমরা দিতে পারো। দেখো ডাইজেস্টিভ গ্ল্যান্ডের মধ্যে কি কি আছে, স্যালাইভারি গ্ল্যান্ড আছে, লিভার আছে, আর হচ্ছে প্যানক্রিয়াস আছে। তো প্রথমে আমরা আলোচনা করি হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড, বা যাকে আমরা বলতে হচ্ছে লালা গ্রন্থি বা স্যালাইভারি গ্ল্যান্ড নিয়ে হচ্ছে আমরা আলোচনা করি, ঠিক আছে। হ্যাঁ, তো এবার আমরা আলোচনা করবো হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড বা হচ্ছে লালা গ্রন্থি নিয়ে হচ্ছে আমরা আলোচনা, এক সেকেন্ড, স্যালাইভারি গ্ল্যান্ড বা লালা গ্রন্থি নিয়ে হচ্ছে আমরা আলোচনা করবো। এখন যদি তোমরা স্যালাইভারি গ্ল্যান্ড দেখো, প্রথমে বুঝতে লাগবে লালা গ্রন্থির সংখ্যা কটা। না, লালা গ্রন্থির সংখ্যা হচ্ছে 6টা। ডান দিকে 3টে আছে, বাঁ দিকে হচ্ছে 3টে আছে। নাম কি কি, একটা হচ্ছে আমাদের প্যারোটিড, সেটা হচ্ছে সবচেয়ে বড় স্যালাইভারি গ্ল্যান্ডের নাম। তারপরে আসবে হচ্ছে কি আমাদের হচ্ছে সাব ম্যাক্সিলারি বলতে পারি, বা যাকে আমরা সাব ম্যান্ডিবুলারও বলতে পারি। আরেকটা আসবে হচ্ছে আমাদের সাব লিঙ্গুয়াল, বুঝে গেল। এই 3টে হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড আছে, প্যারোটিড, সাব ম্যান্ডিলারি এবং সাব লিঙ্গুয়াল। প্রত্যেকটা সংখ্যা হচ্ছে দুটো দুটো করে, কারণ ডান দিকে একটা বাঁ দিকে একটা, সব মিলে হচ্ছে আমাদের 6টা স্যালাইভারি হচ্ছে গ্ল্যান্ড থাকে, ঠিক আছে। এবার স্যালাইভারি গ্ল্যান্ড হচ্ছে করে কি, নানা রকম এনজাইম বার করে, এছাড়া নানা রকম আয়ন বার করতে সাহায্য করে, তাই না। যেমন এনজাইমের মধ্যে স্যালাইভারি অ্যামাইলেজ বা টাইরিন নামক ধরনের এনজাইম বার করে, যার মেন কাজ হচ্ছে কি আমাদের কার্বোহাইড্রেট ডাইজেশনে সাহায্য করে, ঠিক আছে। এটা কথা হচ্ছে আমাদের স্যালাইভারি গ্ল্যান্ডের গল্প। এবার আসবে হচ্ছে আমাদের লিভার। লিভার হচ্ছে কি, দেখো আমাদের বডির মধ্যে যত সমস্ত গ্ল্যান্ড আছে তার মধ্যে সবচেয়ে বড় বা সবচেয়ে লার্জেস্ট গ্ল্যান্ডের নাম হচ্ছে আমাদের লিভার। লিভারের ওয়েট কত, 1.2 কে থেকে লিভারের ওয়েট হচ্ছে মোটামুটি 1.5 কেজির মতো লিভারের ওয়েট হয়ে থাকে। এখন তোমরা এটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে কি হলে লিভার লোকের নষ্ট হয়ে যায়। আমরা শুনি না যে অমুকের লিভার নষ্ট হয়ে গেছে, লিভার নষ্টের মেন কারণ কিন্তু অবশ্যই জানাবে। তো
তো লিভার সম্পর্কে জিনিস আমাদের জানতে লাগবে। সাপোজ এটা হচ্ছে আমাদের লিভার। লিভার হচ্ছে আমাদের বডিতে ডান দিকের মধ্যে অবস্থান করছে। তো ওর মধ্যে দুটো লোব থাকে। একটা রাইটে রাইট লোব, লেফটে হচ্ছে আমাদের লেফট লোব। লিভার হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট অর্গান। এই লিভারটা যাতে হচ্ছে রক্ষা পায়, ওর জন্য এর বাইরে হচ্ছে একটা হচ্ছে ক্যাপসুল মতন স্ট্রাকচার থাকে। যাকে আমরা কি বলতে পারি? যাকে আমরা বলতে পারি হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। ঠিক আছে? যাকে আমরা বলতে পারি হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। গ্লিসন্স ক্যাপসুল কি? লিভারের বাইরে একটা স্ট্রাকচার থাকে যাকে আমরা বলবো হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। আর হচ্ছে কি হেপাটিক যে লোবুল আছে, হেপাটিক লোবুল হচ্ছে আমাদের লিভারের যে আছে স্ট্রাকচারাল এবং হচ্ছে একটা ফাংশনাল ইউনিট। এবার মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা তোমরা অবশ্যই মধ্যে শুনবে। রাইট এবং লেফট দুটো লোব থাকে। এখান থেকে একটা নালী বার হয়, এখান থেকে হচ্ছে একটা নালী বার হয়। ডান দিক দিয়ে যে নালীটা বার হচ্ছে তাকে আমরা বলবো হচ্ছে রাইট হেপাটিক ডাক্ট। ডান দিক দিয়ে বার হচ্ছে, লিভারকে বলবো হচ্ছে আমার হেপাটিক হেপাটিক, তার জন্য আমরা বলবো হচ্ছে রাইট হেপাটিক ডাক্ট। বাঁ দিক দিয়ে যে নালীটা বার হচ্ছে তাকে আমরা বলবো হচ্ছে লেফট হেপাটিক ডাক্ট। দুটো মিলে গেল, উৎপন্ন করলো হচ্ছে কি না কমন হেপাটিক ডাক্ট। বোঝা গেল? রাইট হেপাটিক ডাক্ট, লেফট হেপাটিক ডাক্ট আর উৎপন্ন করলো কমন হেপাটিক ডাক্ট। দেখো লিভারের মেন কাজ হচ্ছে কি, যদি আমরা ডাইজেশন এবং অ্যাবজর্পশনে দেখি, তাহলে লিভারের মেন কাজ হচ্ছে আমাদের পাইল যে আছে যাকে আমরা বলতে পারি পিত্ত, ওই পাইল বা পিত্ত উৎপন্ন করতে সাহায্য করে। এবার দেখো পাইল বা পিত্ত উৎপন্ন করছে কিন্তু লিভার, কিন্তু সেটা স্টোর হচ্ছে কোথায়? না, স্টোর হচ্ছে সেটা হচ্ছে আমাদের গল ব্লাডার এর মধ্যে, সেটা হচ্ছে স্টোর হচ্ছে। ঠিক আছে? তো গল ব্লাডার থেকে হচ্ছে আরেকটা নালী বার হয়, তাকে আমরা কি বলতে পারি? তাকে আমরা বলতে পারি হচ্ছে আমাদের সিস্টিক ডাক্ট। বোঝা গেল? এখন হয় কি, এই যে আমাদের গল ব্লাডারের যে নালীটা যাকে আমরা বলতে পারি সিস্টিক ডাক্ট, এবং এখান থেকে বার হচ্ছে আমাদের কমন হেপাটিক ডাক্ট। এই যে সিস্টিক ডাক্ট এবং যে আমাদের যে কমন হেপাটিক ডাক্ট, সে দুটো হচ্ছে একসঙ্গে মিলে যাচ্ছে, উৎপন্ন করে হচ্ছে সিবিডি, বা যাকে আমরা কি বলতে পারি? কমন বাই ডাক্ট। এবার বোঝা গেল? রাইট হেপাটিক ডাক্ট, লেফট হেপাটিক ডাক্ট উৎপন্ন করলে হচ্ছে আমাদের কমন হেপাটিক ডাক্ট। তার সঙ্গে গলব্লাডারের যে ডাক্টটা তাকে আমরা বলবো সিস্টিক ডাক্ট। কমন হেপাটিক ডাক্ট সিস্টিক ডাক্ট মিলে যাচ্ছে, উৎপন্ন করে হচ্ছে কমন বাই ডাক্ট। তো কমন বাই ডাক্ট যাচ্ছে। এখন এখানে আছে হচ্ছে আরেকটা অর্গান, সেটাকে বলবো হচ্ছে, সেটাকে আমরা বলবো হচ্ছে অগ্নাশয়, বা যাকে আমরা বলতে হচ্ছে প্যানক্রিয়াস। ঠিক আছে? তোমরা আমাকে কমেন্ট সেকশনে জিনিস জানাবে যে অগ্নাশয় বা প্যানক্রিয়াসটা কি কোনো এন্ডোক্রাইন গ্ল্যান্ড, কোনো এক্সোক্রাইন গ্ল্যান্ড, নাকি সেটা হচ্ছে একটা মিক্সড গ্ল্যান্ড? এটা হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। সেটা কি এন্ডোক্রাইন, সেটা কি এক্সোক্রাইন, নাকি সেটা হচ্ছে মিক্সড গ্ল্যান্ড। তো এটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াস। তো প্যানক্রিয়াসের থেকে আরেকটা ডাক বার হচ্ছে, তাকে আমরা কি নাম দিতে পারি? তাকে আমরা নাম দিতে পারি হচ্ছে আমাদের প্যানক্রিয়াটিক ডাক্ট। তাকে আমরা বলতে পারি হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্ট। তো যেটা বললাম, আমাদের যে কমন বাইল ডাক্ট এবং প্যানক্রিয়াটিক ডাক্ট সে দুটো হচ্ছে একসঙ্গে জোড়া লাগে, উৎপন্ন করে কি? উৎপন্ন করে দেখো সেখানে লিভারও আছে, ওখানে হচ্ছে আমাদের প্যানক্রিয়াসও আছে, দুটোরই কন্ট্রিবিউশন আছে। তার জন্য এই ডাক্টটাকে বলবো হচ্ছে আমরা হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্ট। বোঝা গেল? তার জন্য এই ডাক্টটাকে বলবো হচ্ছে আমরা হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্ট। এই যে হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্ট যেটা আছে সেটা কার মধ্যে ওপেন হয়? সেটা ওপেন হচ্ছে আমাদের যে ডিউডিনাম যেটা আছে, সেটা ডিউডিনামের মধ্যে সেটা হচ্ছে ওপেন হচ্ছে। ঠিক আছে? বাট দেখবে এই যে ওপেনিংটা যেটা আছে মানে হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্ট যেখানে ডিউডিনামের মধ্যে ওপেন হচ্ছে, সেখানে হচ্ছে একটা স্ফিংটার থাকে। সেই স্ফিংটারটাকে আমরা কি বলবো? সেই স্ফিংটারটাকে আমরা বলবো হচ্ছে স্ফিংটার অফ হচ্ছে বডি। ওই স্ফিংটার অফ বডি থাকে, যেটা করে কি ওই হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্ট যেটা আছে সেটাকে করছে কি আমাদের যে মানে ডিউডিনামের মধ্যে যেটা ওপেন হচ্ছে, ওই হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্টকে ডিউডিনামের মধ্যে যে ওপেন হয় সেটাকে ও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ঠিক আছে? এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। রাইট হেপাটিক ডাক্ট, লেফট হেপাটিক ডাক্ট উৎপন্ন করলো কমন হেপাটিক ডাক্ট। সিস্টিক ডাক্ট নিয়ে উৎপন্ন করলো কমন বাই ডাক্ট। ঠিক আছে? এই যে আমাদের উৎপন্ন করলো কমন বাই ডাক্ট, সেটা হচ্ছে কি আমাদের সেটা গেল এবং সেটা আসলো সেখানে প্যানক্রিয়াটিক ডাক্ট। লেগে গেল উৎপন্ন করলো কি হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্ট। হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্ট যেটা আছে সেটা কার মধ্যে ওপেন হচ্ছে? সেটা ওপেন হচ্ছে আমাদের ডিউডিনামের মধ্যে ওপেন হচ্ছে। যদি আরো স্পেসিফিকলি বলতে পারো, ডিউডিনামের মধ্যে সেকেন্ড পার্টের মধ্যে সেটা হচ্ছে ওপেন হচ্ছে। ঠিক আছে? ডিউডিনামের সেকেন্ড পার্ট, কারণ তোমার জানবে ডিউডিনামের মধ্যে তিনটে পার্ট, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড। তো ডিউডিনামের যে সেকেন্ড পার্ট তার মধ্যে সেটা ওপেন হচ্ছে, সেখানে একটা স্ফিংটার থাকে, সেই স্ফিংটার নাম হচ্ছে কি না, সেই স্ফিংটারের নাম হচ্ছে আমাদের স্ফিংটার অফ ওডি। যেটা করে কি ওই হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্ট যেটা আছে ওর মধ্যে কি হয়, আমাদের যে প্যানক্রিয়াটিক জুস বলো বা আমাদের লিভারের যে সমস্ত জিনিসপত্র বলো, সেটার যে সিক্রেশন যেটা আছে সেটাকে করে কি ওটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ঠিক আছে? এটা হচ্ছে গল্প। এতটা ছিল, সবার ক্লিয়ার আছে? এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পোর্শন। এটা কিন্তু অনেক জিনিসটা মানে ভুলে যায়। আমি বলবো জাস্ট আমার জিনিসটা তোমরা লিখে লিখে জিনিসটা প্র্যাকটিস করো, কারো কোনো সমস্যা এখানে হবে না। ওকে? এটা গেল হচ্ছে আমাদের লিভারের গল্প। এবার যদি লিভার হয়ে যায়, তারপরে আসবে হচ্ছে কি, তারপরে আসবে হচ্ছে আমাদের প্যানক্রিয়াস। দেখো প্যানক্রিয়াসটা তোমরা জানো, এই প্যানক্রিয়াসটা হচ্ছে কি, প্যানক্রিয়াসটা হচ্ছে একটা মিক্সড গ্ল্যান্ড। কোশ্চেনের উত্তরটা বলে দিলাম। যে প্যানক্রিয়াস যে আছে তাকে আমরা বলতে অগ্নাশয়, সেটা হচ্ছে একটা মিক্সড টাইপ অফ গ্ল্যান্ড। কেন এটা হচ্ছে মিক্সড গ্ল্যান্ড বলেছে? কারণ ওর মধ্যে হচ্ছে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা, অর্থাৎ
ওর মধ্যে হচ্ছে কি এন্ডোক্রাইন এবং ওর মধ্যে হচ্ছে এক্সোক্রাইন, দুটোই হচ্ছে বৈশিষ্ট্য ওর মধ্যে। তার জন্য তাকে আমরা বলেছি হচ্ছে মিক্সড গ্ল্যান্ড। এন্ডোক্রাইনও আছে ওর মধ্যে এক্সোক্রাইনও আছে, তার জন্য একে আমরা বলেছি হচ্ছে মিক্সড গ্ল্যান্ড। তো এন্ডোক্রাইনের থেকে দেখবে, সেটা আমাদের এই চ্যাপ্টারের বিষয়বস্তু না, ওর মধ্যে তিনখানা সেল আছে, আলফা, বিটা, গামা, ডেল্টা, আইল সব লেখা আছে। আমাদের মেন হচ্ছে এক্সোক্রাইন অংশ, ঠিক আছে? সেটা হচ্ছে করে কি সেখান থেকে নানা রকম হচ্ছে জুস বার হয়, যাকে আমরা বলবো হচ্ছে প্যানক্রিয়েটিক জুস, ঠিক আছে? যাকে আমরা বলবো হচ্ছে প্যানক্রিয়েটিক জুস, ঠিক আছে? এবার একটা আরেকটি ইম্পর্টেন্ট পোর্শনে আলোচনা করি, সেটা হচ্ছে কি আমাদের গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, ঠিক আছে? এবার যে ইম্পর্টেন্ট পোর্শনটা, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। দেখো, গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের সহজ জিনিসটা বোঝার চেষ্টা করি। আমাদের দেখো চারটা লেয়ার আছে, সেরোসা, মাস্কুলারিস, সাবমিকোসা, মিকোসা। ওই যে একদম যে সবার ভিতরে মিকোসা লেয়ারটা, সেটা হচ্ছে ভিতরে ভিতরে ফোল্ড করে, সেটা ভিতরে ভিতরে ফোল্ড করে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড সেটা হচ্ছে উৎপন্ন করে। সাপোজ এটা হচ্ছে একটা, ধরলাম হচ্ছে এটা হচ্ছে একটা গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের হচ্ছে একটা নর্মাল স্কিমেটিক ডায়াগ্রাম। এটা হচ্ছে একটা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, এটা হচ্ছে একটা গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের নর্মাল হচ্ছে একটা স্কিমেটিক ডায়াগ্রাম, ঠিক আছে? এটা হচ্ছে একটা গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের নর্মাল হচ্ছে স্কিমেটিক হচ্ছে ডায়াগ্রাম। এটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। মন দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করবে যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের মধ্যে কি কি সেল আছে। দেখো, সবার উপরের দিকে একটা সেল থাকে, সবার উপরে গিয়ে গলা থাকে আমাদের এখানে। মোটামুটি ব্যাপারটা এভাবে বুঝতে পারো যে না, গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের গলার এখানে একটা সেল আছে। একে বলবো হচ্ছে আমরা মিউকাস নেক সেল। একে আমরা বলবো হচ্ছে মিউকাস নেক সেল। গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের গলার ওখানে একটা সেল থাকে, তোমাদের বোঝার জন্য হচ্ছে, তাকে আমরা বলবো হচ্ছে মিউকাস নেক সেল। ওর কাজ হচ্ছে কি? ওর কাজ হচ্ছে আমাদের মিউকাস হরণে সাহায্য করা, ঠিক আছে? তারপরে একদম পাশে, সাইডে, পেরিফেরিতে একটা সেল থাকে, যাকে আমরা কি বলতে পারি? যাকে আমরা বলতে পারি হচ্ছে আমাদের প্যারাইটাল সেল। যার অপর নাম কি? এর অপর নাম হচ্ছে আমাদের অক্সেন্টিক সেল। প্যারাইটাল সেল বা অক্সেন্টিক সেল, ওর কাজ হচ্ছে কি? ওর কাজ হচ্ছে মিলে দুটো কাজ আছে। একটা হচ্ছে কি, এইচসিএল যেটা আছে ওটা রিলিজ করতে সাহায্য করে, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে সিআইএফ, যাকে আমরা বলতে পারি হচ্ছে ক্যাসেল ইন্ট্রিনসিক ফ্যাক্টর, ওটা ও রিলিজ করতে সাহায্য করে। ওর কাজ হচ্ছে কি? ওর কাজ হচ্ছে ভিটামিন যে বি12 যেটা আছে ওটাকে ও বডিতে অ্যাবজর্পশন করতে ইম্পর্টেন্ট ভূমিকা। এবং আমাদের যে এইচসিএল এর কাজ হচ্ছে কি? এইচসিএল এর কাজ হচ্ছে কি, এইখানে একরকম সেল থাকে, যাকে আমরা বলবো হচ্ছে চিপ সেল, বা যাকে আমরা একটা বলতে পারি হচ্ছে জাইমোজেন। যাকে আমরা বলতে পারি চিপ সেল বা জাইমোজেন। তো সেখান থেকে কি হয়? এক ধরনের এনজাইম বার হয়, তার নাম হচ্ছে পেপসিনোজেন। এবার দেখো, পেপসিনোজেন হচ্ছে কি? ওটা হচ্ছে এনজাইমটা যে আছে ওর হচ্ছে ইনঅ্যাক্টিভ ফর্ম, সেটা হচ্ছে অ্যাক্টিভ নেই। তো পেপসিনোজেন করে হচ্ছে কি, এইচসিএল এর উপস্থিতিতে পেপসিনোজেন যেটা আছে সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ ফর্ম, সেটা তার হচ্ছে অ্যাক্টিভ ফর্ম, অর্থাৎ সেটা হচ্ছে কি হয়, পেপসিনে সেটা হচ্ছে কনভার্ট হচ্ছে, সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ফর্ম। বোঝা গেল? তো পেপসোজেন হচ্ছে একটা এনজাইম, যার মেইন কাজ হচ্ছে দেখবে তোমরা প্রোটিন ডাইজেশনের ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। তো এটা হচ্ছে একটা ইনঅ্যাক্টিভ ফর্ম পেপসিনোজেন। তো ইনঅ্যাক্টিভ ফর্মটাকে অ্যাক্টিভ করতে সাহায্য করলো পেপসিন, সাহায্য করে হচ্ছে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে সাহায্য করে। বুঝা গেল? এটা হচ্ছে নির্ভর। লিভার হয়ে গেল তোমাদের, তাছাড়া তোমাদের হচ্ছে গ্যাস্ট্রিক হয়ে গেলো, এগুলো সব হয়ে গেল, ঠিক আছে? তো দেখবে এগুলো সম্পর্কে তোমাদের লেখা আছে, যে গ্ল্যান্ড সম্পর্কে লেখা আছে, যে স্যালিভার থাকে, ৩ রকম থাকে, এটা বললাম। পেরিয়ডিক, সাবমেন্ডিবুলার, সাবলিঙ্গুয়াল, বাক্যে তোমাদের সাহায্য করে। যেটা এতক্ষণ ধরে বললাম যে স্ফিংক্টার অফ ওডি, এটা তোমরা সবাই পার্টটা একবার দেখে নিও, যদি কারোর কোনো সমস্যা হয় আমাকে একবার জানিও অবশ্যই। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নরমাল যে ছবিটা, এর গল ব্লাডার আছে, এখানে হচ্ছে রাইট হেপাটিক ডাক্ট, লেফট হেপাটিক ডাক্ট উৎপন্ন করে কমন হেপাটিক ডাক্ট। কমন হেপাটিক ডাক্ট সেটা উৎপন্ন হচ্ছে আমাদের প্যানক্রিয়াটিক থাকলে দুটো নিয়ে উৎপন্ন করে হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্ট, সেটা হচ্ছে আমাদের টিউবের মধ্যে ওপেন হচ্ছে, টিউবের মধ্যে সেকেন্ড পার্টের মধ্যে সেটা হচ্ছে ওপেন হচ্ছে, সেটা কি থেকে এখানে দেখা যাচ্ছে আমাদের স্ফিংক্টার অফ ওডি, এটাকে বলা হয় হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্ট, ঠিক আছে? তাড়াতাড়ি বলছি ইচ্ছে করে, কারণ নিশ্চয় তোমরা সবটা জানো। তো এরা সবগুলো দেখা হলো আমাদের, এগুলো সব হচ্ছে আমরা করলাম। এবার আসবে হচ্ছে আমাদের চ্যাপ্টারের অন্যতম ইম্পর্টেন্ট পোর্শন, সেটা হচ্ছে কি ডাইজেশন অফ ফুড। মানে খাবারটা হচ্ছে তুমি যে খেলে, সেই খাবারটা বডির মধ্যে কিভাবে সেটা হচ্ছে ডাইজেশন হচ্ছে, সেটা করবো হচ্ছে আমরা ডাইজেশন অফ ফুড। ওকে, এবার দেখো ডাইজেশনের মধ্যে মেনলি হচ্ছে তিনটা ডাইজেশন আমাদের পড়তে লাগবে। কি কি? একটা হচ্ছে আমাদের পড়তে লাগবে হচ্ছে প্রোটিনের ডাইজেশন পড়তে লাগবে, আরেকটা পড়তে লাগবে হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট ডাইজেশন পড়তে লাগবে, আরেকটা পড়তে লাগবে হচ্ছে আমাদের ফ্যাট। এই তিনটে ডাইজেশন নিয়ে হচ্ছে আমাদের মেনলি হচ্ছে পড়বো, ঠিক আছে? তো দেখো, প্রথমে হচ্ছে আমরা আলোচনা করি হচ্ছে ফ্যাটের, সরি, প্রথমে হচ্ছে আমরা মুখের থেকে শুরু করি। প্রথমে হচ্ছে আমরা কার্বোহাইড্রেটের ডাইজেশন নিয়ে হচ্ছে আলোচনা করি। দেখো, ব্যাপারটা খুব সুন্দর, ব্যাপারটা বোঝার চেষ্টা করবে।
প্রথমে বুঝতে লাগবে যে কার্বোহাইড্রেট যে আছে ওর ডাইজেশনটা হচ্ছে কোথায়। প্রথমে যে হচ্ছে কি তুমি খাবারটা খেলে, খাবারটা সবার প্রথমে গেলে হচ্ছে কোথায়, তোমার মুখে বা মাউথের মধ্যে গেল। তো আমাদের যে কার্বোহাইড্রেট যে ডাইজেশন সেটা হচ্ছে আমাদের মুখের মধ্যে সেটা হচ্ছে শুরু হয়ে যাচ্ছে। তো তোমরা যে খাবারটা খাচ্ছ, আমাদের যে শর্করা খাই, আমরা যে শর্করাটা খাই সেটা হচ্ছে কি কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যাকে আমরা বলতে পারি হচ্ছে স্টার্চ। তো স্টার্চ হচ্ছে আমাদের একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট এক্সাম্পল, ঠিক আছে। এবার স্টার্চের মধ্যে একটা এনজাইম কাজ করে, যার নাম হচ্ছে আমাদের স্যালাইভারি অ্যামাইলেস। যার নাম হচ্ছে আমাদের স্যালাইভারি অ্যামাইলেস। ওই এনজাইমের আরেকটা নাম আছে, তার নাম কি বলে হচ্ছে আমরা আয়ালিন। ওর মধ্যে স্যালাইভারি অ্যামাইলেজ বা আয়ালিন কাজ করে। ওটা করে কি, এই যে আমাদের যে স্টার্চ যেটা আছে ওটাকে ভেঙে করবে হচ্ছে কি ডাইস্যাকারাইড হচ্ছে করে কি মল্টোজে হচ্ছে সেটা হচ্ছে রূপান্তরিত করবে, বুঝে গেল। ডাইস্যাকারাইড হচ্ছে সেটা মল্টোজে রূপান্তরিত করবে। স্টার্চ হচ্ছে একটা পলিস্যাকারাইড আর মল্ট হচ্ছে একটা ডাইস্যাকারাইড। এখন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আমরা যে স্টার্চটা খাচ্ছি সেই স্টার্চের কি সবটাই কি ও মানে আমাদের মল্টোজ যেটা আছে মল্টোজ রূপান্তরিত করে দিচ্ছে না। স্টার্চ কিন্তু সবটা কিন্তু মল্টোজে আমাদের মুখের মধ্যে রূপান্তরিত হচ্ছে না। কতটা রূপান্তরিত হচ্ছে না, মোটামুটি অ্যারাউন্ড 30% মতো স্টার্চ যেটা আছে সেটা হচ্ছে আমাদের মল্টোজে রূপান্তরিত হচ্ছে, ঠিক আছে। আর বাকি যে রিমেনিং যে 70% পড়ে থাকলো, বাকি যে রিমেনিং যে 70% স্টার্চ পড়ে থাকলো, সেটাকেও তো আমাকে মল্টোজে মানে আমাদের তৈরি করতে লাগবে। তো সেখানে সেটা কাজ করে কি, সেখানে কাজ করে হচ্ছে আমাদের প্যানক্রিয়াসের একটা এনজাইম, যার নাম হচ্ছে আমাদের প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ। তো প্যানক্রিয়েটিক অ্যামাইলেজের কাজ হচ্ছে কি, প্যানক্রিয়েটিক অ্যামাইলেজের কাজ হচ্ছে কি বাকি যে রিমেনিং যে 70% স্টার্চ যেটা আছে ওটাকে ও মল্টোজ উৎপন্ন করতে সাহায্য করবে। এখন দেখো এবার কি হবে, মল্টোজ উৎপন্ন হয়ে গেছে। এখন লাস্ট প্রসেস কি হবে, এই যে আমাদের যে মল্টোজ যেটা আছে মল্টোজকে ভাঙবে কি, মল্টোজকে ভাঙবে হচ্ছে আমাদের মল্টেস নামক এনজাইম আছে, সেই মল্টোজকে হচ্ছে আমাদের মল্টেস নামক এনজাইম ভাঙবে। মল্টোজকে হচ্ছে মল্টেস নামক এনজাইম ভাঙবে, মল্টোজকে হচ্ছে মল্টেস নামক এনজাইম ভাঙবে। ভেঙে সেটা হচ্ছে করবে কি, দেখো মল্টেসের মধ্যে কি আছে, ধ্রুবণ গ্লুকোজ আছে, সেটা হচ্ছে কি নরমাল হচ্ছে মোনোস্যাকারাইড, সেটা হচ্ছে গ্লুকোজে রূপান্তরিত করবে। এবার দেখো সবার প্রথমে যে প্রসেসটা হচ্ছে স্টার্চ, সেটা হচ্ছে আমাদের মুখের মধ্যে হচ্ছে, মাউথের মধ্যে হচ্ছে। সেখানে পিএইচটা কত আসবে, সেটা পিএইচটা আসবে হচ্ছে আমাদের 6.8, কারণ মুখের পিএইচ থাকে হচ্ছে 6.8, 6.8 সেটা হচ্ছে কাজ করবে। আর আমাদের যে প্যানক্রিয়েটিক জুস কাজ করলো সেটা হচ্ছে আসলে হচ্ছে, আর আমাদের যে মল্টাস কাজ করলো সেটার পিএইচটা কত আছে, সেটা কাজ করছে আমাদের কোথায় হচ্ছে সেই ব্যাপারটা। এটা হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইনের মধ্যে সেই ঘটনাটা হচ্ছে। এর পিএইচ কত আসবে না, এর পিএইচ আসবে হচ্ছে আমাদের বেসিক পিএইচ, অর্থাৎ সেটা 7.8 পিএইচে এই গোটা ঘটনাটা করে, ঠিক আছে। এখন সেখানে মল্টেস আছে, তো সেখানে হচ্ছে আমাদের মল্টোজ আছে, তো সেখানে হচ্ছে আমাদের মল্টেস নামক হচ্ছে এনজাইম সেখানে হচ্ছে কাজ করছে। মল্টেসকে ভেঙে দুগুণ হচ্ছে গ্লুকোজ পাচ্ছে, ঠিক আছে। সিমিলারলি যেখানে আমাদের সুক্রোজ থাকতো সেখানে হচ্ছে সুক্রেস নামক এনজাইম কাজ করতো, গ্লুকোজ এবং হচ্ছে ফ্রুক্টোজ পার করতো, ঠিক আছে। এটা হচ্ছে নর্মাল কল। এটা গেলো হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট ডাইজেশন। দেখলে প্রথম হচ্ছে মুখে হয় 6.8 পিএইচে 30%, 70% সবটা মুখে থাকবে, তাহলে ব্যাপারটা সবটা হয়ে যাবে, ঠিক আছে। এবার আসি কি, এবার আসে হচ্ছে আমাদের প্রোটিন, প্রোটিনের ডাইজেশন। এবার ধরো জিনিসটা বুঝবে, আমাদের যে প্রোটিনের যে ডাইজেশন যেটা আছে সেটা হচ্ছে কি মুখের মধ্যে কিন্তু প্রোটিনের ডাইজেশন হয় না। প্রোটিনের ডাইজেশন শুরু হচ্ছে কোথায়, যে না, প্রোটিনের ডাইজেশন শুরু হচ্ছে আমাদের স্টমাকের মধ্যে, আমাদের মেনলি প্রোটিনের যে ডাইজেশন সেটা হচ্ছে শুরু হচ্ছে। তো কি হয়, প্রথমে তুমি হচ্ছে প্রোটিনটা খেলে, তো সেখানে কি হয়, সেখানে স্টমাকের মধ্যে এনজাইম আছে যার নাম হচ্ছে কি পেপসিন। যেখানে আমরা বললাম পেপসিনটা হচ্ছে কি স্টমাকের মধ্যে যেহেতু হাইড্রোক্লিক অ্যাসিড বার হচ্ছে, তার জন্য তার পিএইচটা অনেকটা কম থাকে। পিএইচটা থাকে মোটামুটি 1.8। তো 1.8 পিএইচে পেপসিন যে আছে সেটা হচ্ছে প্রোটিনের উপর কাজ করে, উৎপন্ন করে কি, প্রোটিনকে ভেঙে উৎপন্ন করবে হচ্ছে পেপটোনস বার হবে, প্রোটিওনস বার হবে, এবং সবটা প্রোটিনও ডাইজেশন করতে পাবে না, তো কিছুটা প্রোটিন পড়ে থাকলো, এটাকে আমরা বললাম হচ্ছে রিমেইনিং প্রোটিন। তো পেপটোনস, প্রোটিওনস এবং হচ্ছে রিমেইনিং প্রোটিন সেটা হচ্ছে পড়ে থাকবে। তো পেপটোন, প্রোটিওনস এবং বাকি যে যেটা প্রোটিন সেটা আনডাইজেস্টেড, সেটা হচ্ছে আমাদের রিমেইনিং প্রোটিন। তারপর কাজ করবে কি, দেখো প্রথমে কাজ করবে হচ্ছে কি, আমাদের কাজ করবে হচ্ছে তিনটে এনজাইম, কি কি, একটা কার্বক্সিপেপটাইডেস, আরেকটা হচ্ছে আমাদের কাইমোট্রিপসিন, আরেকটা কাজ করে হচ্ছে আমাদের ট্রিপসিন। কার্বক্সিপেপটাইডেস, কাইমোট্রিপসিন, ট্রিপসিন, এই তিনটে এনজাইম কাজ করে। সেই তিনটে এনজাইম কোথা থেকে পাচ্ছে, যে আমাদের যে
প্যানক্রিয়েটিক জুস মানে প্যানক্রিয়াসের থেকে এই 3টে এনজাইম মেনলি হচ্ছে বার হচ্ছে। কি কি? কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেস, আরটা হচ্ছে ট্রিপসিন। এই 3টে এনজাইম বার হচ্ছে আমাদের প্যানক্রিয়েটিক জুস থেকে বার হচ্ছে। যদি সেটা প্যানক্রিয়েটিক জুস থেকে বার হচ্ছে, তার জন্য ওর পিএইচ অনেকটা বেশি থাকবে। অবশ্যই 7.8 পিএইচ থাকতে সাহায্য করবে। তো পেপটোনস প্রোটিনসকে ভাঙবে, ভেঙে উৎপন্ন করবে হচ্ছে কি যে না আমাদের ঠিকঠাক লিখি যে ডাইপেপটাইডেস এবং তার সঙ্গে সঙ্গে কি উৎপন্ন করবে? অ্যামাইনো পেপটাইডেস উৎপন্ন করবে। উৎপন্ন করবে হচ্ছে কি ডাইপেপটাইডেস এবং তার সঙ্গে সঙ্গে উৎপন্ন করবে হচ্ছে অ্যামাইনো পেপটাইডেস। প্রথমত কাজ করলো হচ্ছে প্যানক্রিয়েটিক জুস, ঠিক আছে? তারপর উৎপন্ন করলো হচ্ছে কি এই যে আমাদের যে ডাইপেপটাইডেস এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে অ্যামাইনো পেপটাইডেস সেটা যে হচ্ছে আমাদের উৎপন্ন হয়েছে, সেটার মধ্যে কি হবে? আমাদের হচ্ছে প্রথমে প্যানক্রিয়েটিক জুস কাজ করেছে, এবার তার মধ্যে হচ্ছে আমাদের ইন্টেস্টাইনাল জুস কাজ করবে, যার এনজাইমটার নাম হচ্ছে কি অ্যামাইনো পেপটাইডেস ডাইপেপটাইডকে ভাঙতে সাহায্য করবে। সরি একটা ভুল বললাম, তো আমি হালকা ভুলে গেছি এখানে। দেখো যেটা উৎপন্ন করলো, তুমি যেটা উৎপন্ন করলো সেটাকে বলবো হচ্ছে আমরা ডাইপেপটাইড এবং অ্যামাইনো পেপটাইড, কারণ এনজাইমের নাম তো আমাদের ডাইপেপটাইডেস এবং অ্যামাইনো পেপটাইডস হবে, তার জন্য একটু সরিয়ে নিই। পেপটোনস, প্রোটিনস এবং রিমেনিং প্রোটিন তিনটা কাছে ভাঙলো, ভেঙে উৎপন্ন করলো হচ্ছে আমাদের ডাইপেপটাইড এবং তার সঙ্গে সঙ্গে উৎপন্ন করলো অ্যামাইনো পেপটাইড। এগুলো হচ্ছে উৎপন্ন করলো, কারণ পেপটাইড তো হচ্ছে আমাদের প্রোটিনের একটা ছোট্ট পার্ট। উৎপন্ন করলো হচ্ছে আমাদের কি ডাইপেপটাইড এবং তার সঙ্গে সঙ্গে উৎপন্ন করলো হচ্ছে আমাদের অ্যামাইনো পেপটাইড। এগুলো হচ্ছে উৎপন্ন করলো, সেটাকে তার উপর ইন্টেস্টিনাল জুস কাজ করলো, যার পিএইচ হচ্ছে আমাদের 7.8। ওর মধ্যে যে এনজাইম গুলো আছে, এনজাইমের নাম হচ্ছে আমাদের ডাইপেপটাইডকে ভাঙবে হচ্ছে আমাদের এনজাইমটার নাম, তার হচ্ছে ডাইপেপটাইডেস। আর অ্যামাইনো পেপটাইডকে ভাঙবে যে এনজাইমটা, তার নাম হচ্ছে আমাদের অ্যামাইনো পেপটাইডস। ব্যাপারটা বোঝা গেল? ডাইপেপটাইডকে ভাঙবে যে এনজাইমটা, তার নাম হচ্ছে ডাইপেপটাইডেস। আর অ্যামাইনো পেপটাইডকে ভাঙবে যে এনজাইম, তার নাম হচ্ছে অ্যামাইনো পেপটাইডেস। ভেঙে লাস্টে কি উৎপন্ন করবে? লাস্টে পরে ভেঙে লাস্টে হচ্ছে আমাদের অ্যামাইনো অ্যাসিড হচ্ছে উৎপন্ন করবে, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমাদের যে প্রোটিনের যে ডাইজেশন সেটা হচ্ছে শেষ হবে, ঠিক আছে? এতটা কি সবার বোঝা গেছে? এইভাবে হচ্ছে আমাদের প্রোটিন ডাইজেশন শেষ হবে। এবার তারপরে আসবে হচ্ছে আমাদের লাস্ট পার্ট, সেটা হচ্ছে আমাদের লিপিড বা ফ্যাট। এবার দেখো লিপিড বা ফ্যাটকে ভাঙলে কি হবে? দেখো যদি তোমরা দেখো ফ্যাটকে ভাঙলে কি হবে? পিরুনো হচ্ছে আমরা ফ্যাটি অ্যাসিড পাবো এবং তার সঙ্গে সঙ্গে ওর মধ্যে হচ্ছে আমরা কি পাবো? এক হলো হচ্ছে গ্লিসারল। ফ্যাটকে আমরা বলতে পারি হচ্ছে ট্রাইগ্লিসারাইড। তো ওটাকে যদি আমরা ভাঙি, সেখানে আমরা ৩ অণু ফ্যাটি অ্যাসিড এবং সেখানে হচ্ছে আমরা ১ অণু গ্লিসারাইড পাবো। গ্লিসারল পাবো। তো প্রথমে কি হয়? আমাদের যে ট্রাইগ্লিসারাইড যেটা আছে, যেটা হচ্ছে আমাদের সবার প্রথম, সেটা হচ্ছে ফ্যাট, যেটা হচ্ছে আমাদের ডাইজেশন করতে সাহায্য করবে। সবার প্রথম করে হচ্ছে কি আমাদের প্যানক্রিয়েটিক জুসের মধ্যে একটা এনজাইম থাকে, যার নাম হচ্ছে আমাদের প্যানক্রিয়েটিক লাইপেজ। এই যে প্যানক্রিয়েটিক লাইপেজ নামক এনজাইম যেটা আছে, যার পিএইচ হচ্ছে কত? 7.8 পিএইচ, সেটা কাজ করে ট্রাইগ্লিসারাইডকে সেটা হচ্ছে ভাঙতে সাহায্য করে। ভেঙে উৎপন্ন করে হচ্ছে কি আমাদের ডাইগ্লিসারাইড এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে কি আমাদের মোনোগ্লিসারাইড উৎপন্ন করবে। ট্রাই মানে হচ্ছে ৩টে। তো সবার প্রথমে ট্রাইগ্লিসারাইড যেটা আছে ওর মধ্যে প্যানক্রিয়েটিক লাইপেজ কাজ করবে, যার পিএইচ হচ্ছে আমাদের 7.8। উৎপন্ন করবে হচ্ছে আমাদের ডাইগ্লিসারাইড এবং তার সঙ্গে সঙ্গে মোনোগ্লিসারাইড উৎপন্ন করবে, ঠিক আছে? এই যে আমাদের যে ডাইগ্লিসারাইড এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে মোনোগ্লিসারাইড উৎপন্ন করলো, ওর মধ্যে হচ্ছে তারপর কাজ করবে কি প্রথমে প্যানক্রিয়াসের কাজ হবে, এবার তারপর ইন্টেস্টাইন থাকবে, তাই তো? ওর নাম হচ্ছে আমাদের ইন্টেস্টাইনাল লাইপেজ। প্রথমে কাজ করবে প্যানক্রিয়েটিক লাইপেজ, তারপর কাজ করবে হচ্ছে আমাদের ইন্টেস্টাইনাল লাইপেজ কাজ করবে। ওর পিএইচ কত? ওর পিএইচ হচ্ছে আমাদের 7.8 পিএইচও কাজ করবে। উৎপন্ন করবে হচ্ছে কি যে না আমাদের উৎপন্ন করে হচ্ছে মোনোগ্লিসারাইড উৎপন্ন করবে, তার সঙ্গে সঙ্গে আমাদের ফ্যাটি অ্যাসিড উৎপন্ন করবে এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে আমাদের গ্লিসারল উৎপন্ন করবে। তো ৩টে পদার্থ বার করলো, একটা মনোক্সাইড, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। এই যে ৩টে পদার্থ যেটা আছে, অর্থাৎ আমাদের মনোক্সাইড, তার সঙ্গে সঙ্গে হচ্ছে আমাদের ফ্যাটি অ্যাসিড এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে আমাদের গ্লিসারল। এই ৩টে পদার্থ মনোক্সাইড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল যেটা আছে, সেই ৩টে পদার্থ একসঙ্গে যুক্ত হবে, যুক্ত হয়ে হচ্ছে একটা স্ট্রাকচার উৎপন্ন করে। সেই স্ট্রাকচারটাকে আমরা কি বলবো? সেই স্ট্রাকচারটাকে বলবো হচ্ছে আমরা মিসেল। যেটা হচ্ছে আমাদের বডি সেটা হচ্ছে অ্যাবজর্পশন করবে।
এবার দেখবে যে মিসেল থেকে পরবর্তীকালে আরেকটা স্ট্রাকচার উৎপন্ন হয়, যার নাম হচ্ছে আমাদের কাইলোমাইক্রন। প্রথমে বডি হচ্ছে মিসেল লুপে হচ্ছে প্রথমবার অ্যাবজর্পশন করে, মিসেল লুপে প্রথমবার বডিতে অ্যাবজর্পশন করার পর পরে উৎপন্ন করে একটা স্ট্রাকচার, যাকে আমরা বলবো হচ্ছে কাইলোমাইক্রন। সেই কাইলোমাইক্রনকে করে কি বডি সেকেন্ড টাইম হচ্ছে অ্যাবজর্পশন করে। এটা হচ্ছে আমাদের মোটামুটি ফ্যাটের ডাইজেশন, বুঝে গেল? আর তোমরা ছোট্টখাটো করে আমরা নিউক্লিক অ্যাসিড যেটা আছে ওটারও তোমরা ডাইজেশন একবার দেখে নিতে পারো ছোট্টখাটো করে। নিউক্লিক অ্যাসিড ডাইজেশন দেখো, নিউক্লিক অ্যাসিডের মধ্যে মিলে দুটো জিনিস আসবে, একটা হচ্ছে হয়তোবা ডিএনএ আসবে অথবা হচ্ছে আয়ন আসবে। এটা হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিডের মধ্যে মেন মেন ব্যবস্থা। তোমরা নিশ্চয়ই জানো যে নিউক্লিক অ্যাসিডের মধ্যে কি থাকে, তিনটে হচ্ছে আমাদের থাকে, তাকে আমরা বলবো হচ্ছে নিউক্লিওটাইড। আর নিউক্লিক অ্যাসিডকে ভাঙলে তারপর কি আমাদের নিউক্লিওসাইড পাওয়া যাচ্ছে। বুঝতে পারছো? নিউক্লিক অ্যাসিড মেনলি তিনটে জিনিস নিয়ে গঠিত। একটা ওর মধ্যে হচ্ছে সুগার থাকে, ওর মধ্যে আমাদের নাইট্রোজেন বেস থাকে, আর ওর মধ্যে হচ্ছে আমাদের ফসফেট থাকে। এই তিনটে স্ট্রাকচারকে সুগার, নাইট্রোজেন বেস, ফসফেট, সেই তিনটে স্ট্রাকচারকে আমরা বলবো হচ্ছে নিউক্লিওটাইড। এবার ওর থেকে যদি ফসফেটটাকে উড়িয়ে দাও তাহলে তোমরা পাবে হচ্ছে নিউক্লিওসাইড। ঠিক আছে? এবার এরকম যে সবার প্রথমে হচ্ছে কি হয়, আমাদের নিউক্লিক অ্যাসিড আসলো, সেটা হচ্ছে ডিএনএ হতে পারে বা আমাদের আরএনএ হতে পারে। ঠিক আছে? এবার ওর মধ্যে কি হয়, একটা এনজাইম কাজ করে যার নাম হচ্ছে কি, প্রথমে তো প্যানকেটিক জুস থাকবে, ওর মধ্যে হচ্ছে 7.8 পিজে সেটা হচ্ছে কাজ করবে। ওর নাম হচ্ছে আমাদের নিউক্লিয়াস। তো একটা এনজাইম থাকে ওর নাম হচ্ছে নিউক্লিয়াস, সেটা করে হচ্ছে কি নিউক্লিক অ্যাসিডকে ভেঙে নিউক্লিওটাইড উৎপন্ন করবে। ঠিক আছে? এবার সেখানে হচ্ছে দুটো এনজাইম কাজ করে। প্রথমে কাজ করে হচ্ছে আমাদের নিউক্লিওটাইডকে ভাঙে হচ্ছে নিউক্লিওটাইডেস, নিউক্লিওটাইডেস নামক এনজাইম ভাঙে, উৎপন্ন করে হচ্ছে নিউক্লিওটাইড ভেঙে উৎপন্ন করে হচ্ছে আমাদের নিউক্লিওসাইড উৎপন্ন করে। তারপরে নিউক্লিওসাইডকে ভাঙে হচ্ছে কি নিউক্লিওসাইডকে ভাঙে হচ্ছে আমাদের নিউক্লিওসাইডেস। ঠিক আছে? প্রথমে ছিল হচ্ছে নিউক্লিওটাইড, ওখানে কাজ করলো নিউক্লিওটাইডেস, যে নিউক্লিওটাইডকে ভাঙে উৎপন্ন করলো নিউক্লিওসাইড। ওখানে এনজাইমটার নাম হচ্ছে নিউক্লিওসাইডেস, সেটাকে ভেঙে কি উৎপন্ন করলো, যে না আমাদের যে নরমাল ওই নাইট্রোজেন বেস, আমাদের যে সুগার এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে ফসফেট, সেই তিনটে পদার্থ উৎপন্ন করতে সাহায্য করবে। প্রথমটা আসছিল হচ্ছে আমাদের প্যানকেটিক জুসের মধ্যে ছিল, তাই তার পিএইচ ছিল আমাদের 7.8। আর এই যে দুটো আছে অর্থাৎ নিউক্লিওটাইডেস এবং নিউক্লিওসাইডেস, সেই দুটো এনজাইমটা আছে হচ্ছে কোথায়, সেই দুটো এনজাইম পাওয়া যাচ্ছে হচ্ছে আমাদের ইনটেস্টাইনাল জুস যেটা আছে, ইনটেস্টাইনাল জুসের মধ্যে এই দুটো এনজাইম পাওয়া যাচ্ছে, যার পিএইচ মোটামুটি হচ্ছে আমাদের ওই 7.8 পিএইচে সেটা হচ্ছে থাকে। বুঝে গেল? দেখো প্রথমে কথা বলি, এই যে আমাদের যে ডাইজেশন অ্যাপ্লিকেশন যেটা আছে, এখানে হচ্ছে এই পার্টটা হচ্ছে সবচেয়ে কঠিন পার্ট এবং তার সঙ্গে সবচেয়ে ইম্পর্টেন্ট। এই পার্টটা বলবো সবাইকে যে বারবার লিখে লিখে প্র্যাকটিস করো। তা মাথায় রাখবো হচ্ছে কি, যখনই হচ্ছে কোনো জিনিস স্মল ইন্টেস্টের মধ্যে যখন ডাইজেশন হবে, তখন সেখানে মেনলি দুটো জিনিস কাজ করে। একটা কাজ করে হচ্ছে প্যানক্রিয়াটিক জুস, আর একটা কাজ করবে হচ্ছে আমাদের ইন্টেস্টিনাল জুস। সবার প্রথম কোশ্চেন আসবে হচ্ছে কোনটা আয় কাজ করবে। দেখো, পি দিয়ে প্যানক্রিয়াস, পি দিয়ে হচ্ছে প্রথম, তাই না? তো প্রথমে কাজ করবে প্যানক্রিয়াস, এবার জিনিসটা মাথায় রাখবে। দেখবে সবসময় দেখেছি প্যানক্রিয়াটিক জুস কিন্তু প্রথমে কাজ করে, তারপরে কাজ করবে হচ্ছে আমাদের ইন্টেস্টিনাল জুসটা, সেখানে কাজ করবে। সেটা সবটা হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টিনের মধ্যে হচ্ছে, তাই সেটার পিএইচ হচ্ছে আমাদের 7.8 থাকবে। মুখের মধ্যে যদি হয় সেখানে একমাত্র কার্বোহাইড্রেট হচ্ছে ডাইজেশন, সেখানে হচ্ছে 30% স্টার্চটা সেটা ভাঙতে সাহায্য করে, ওর পিএইচ থাকবে হচ্ছে আমাদের 6.8। তারপর যখন আমাদের স্টমাকে যখন কাজ করছে, আমাদের যখন স্টমাকে কাজ করছে তখন সেখানকার পিএইচ হচ্ছে 1.8 আছে, সেখানে শুধুমাত্র প্রোটিনের ডাইজেশন হচ্ছে। আর সবার লাস্টে ডাইজেশন হচ্ছে আমাদের ইন্টেস্টিনের মধ্যে, সেখানে প্রথমে কাজ করবে হচ্ছে প্যানক্রিয়াটিক জুস, যেটা মনে রাখার জন্য বললাম। প্রথমে প্যানক্রিয়াস কাজ করে, তাই সেখানে প্রথমে কাজ করে হচ্ছে আমাদের প্যানক্রিয়াটিক জুস কাজ করে, ওর পিএইচ হচ্ছে আমাদের 7.8। তারপর সেখানে কাজ করে হচ্ছে আমাদের কি ইন্টেস্টিনাল জুস কাজ করে, ওর পিএইচ হচ্ছে আমাদের 7.8। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে লাগে। ঠিক আছে? তো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলো হচ্ছে আমাদের নরমাল হচ্ছে ডাইজেশন। তো দেখো আমাদের তো ডাইজেশন তো হয়ে গেল। এবার এক সেকেন্ড, হ্যাঁ এবার আমাদের তো ডাইজেশন তো হয়ে গেল। এখন ডাইজেশন হওয়ার পর কি আমাদের কি টার্গেট থাকবে, যে না যেই খাবারটা যেটা হচ্ছে ডাইজেশন হবে সেটাকে আমাকে বডিতে এবার অ্যাবজর্পশন করতে লাগে। ঠিক আছে? যেই খাবারটা ডাইজেশন হবে সেটাকে আমার বডিতে অ্যাবজর্পশন করতে লাগবে। এবার করতে লাগবে হচ্ছে আমাদের নরমালি অ্যাবজর্পশন ঠিক আছে। এবার দেখো, যদি তোমরা দেখো আমাদের যে খাবারটা সেটা নরমালি ডাইজেশন হচ্ছে কোথায়, আমাদের স্মল ইন্টেস্টিনের মধ্যে খাবারটা ডাইজেশন হয়ে যাচ্ছে। এবং তুমি দেখো, তুমি এখানে বলেছে এটা যে দ্য ব্রেকডাউন অফ দ্য বায়োম্যাক্রোমলিকুল মেথড হচ্ছে এভাবে অকার্স হচ্ছে ইন দ্য ডিউডেনাল রিজন বলতে অফ দ্য ইন্টেস্টাইন। সিম্পল সাবস্টেন্স যেটা আছে জাস্ট হচ্ছে ফর্ম অ্যাবজর্ব দ্য জিজুনাম এবং ইলাম রিজনে হয়। সেটা বললাম যে জিজুনাম এবং ইলাম যেটা আছে ওর মধ্যে খাবারটা মেনলি হচ্ছে অ্যাবজর্পশন হয়ে থাকে। আর যেটা আমাদের ডাইজেশন যেটা হচ্ছে না সেটা লার্জ ইন্টেস্টাইনে আসে এবং সেটা আমাদের শুলের মাধ্যমে সেটা হচ্ছে বডির বাইরে বেরিয়ে যাচ্ছে। এটা বললাম যে নো সিগনিফিক্যান্ট ডাইজেস্টিভ অ্যাক্টিভিটি অকার্স ইন দ্য লার্জ ইন্টেস্টাইন, অর্থাৎ আমাদের যে লার্জ ইন্টেস্টাইন যে আছে ওখানে কোনো রকম তেমন ডাইজেশন হয় না।
ডাইজেশনে আমাদের লার্জ ইন্টেস্টাইন যেটা আছে বা বৃহদান্ত্রের মেন কাজ হচ্ছে কি, যে কিছু কিছু পরিমাণে ওয়াটার, মিনারেল এবং সার্টেন ড্রাগ সেগুলোকে অ্যাবজর্পশন করছে। এবং সেখানে হচ্ছে মিউকাস থাকে, যেটা হচ্ছে কি আমাদের যেটা আনডাইজেস্টেড যেটা প্রোডাক্ট যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের স্টুলের মাধ্যমে সেটা হচ্ছে সহজে পাস করতে সাহায্য করে। এটা হচ্ছে মেন গল্প। ঠিক আছে? এবার যেটা বললাম, এই যেটা আনডাইজেস্টেড আনঅ্যাবজর্বেবল যেটা সাবস্টেন্স যেটা আছে তাকে আমরা বলবো হচ্ছে মানে ফিসেস বলবো না, স্টুল বলতে পারি। সেটা হচ্ছে আমাদের সিকাম বা মলাশয়ের মধ্যে সেটা প্রবেশ করে লার্জ ইন্টেস্টাইন থেকে সেটা হচ্ছে কি আমাদের ইলিওসিকাল ভালভের মাধ্যমে সেটা জানা আছে। সেটা হচ্ছে ব্যাকফ্লো প্রতিরোধ করতে সাহায্য করবে। তারপর সেটা লাস্টে হচ্ছে রেকটাম বা মলাশয়ে সেটা আসবে। তার মাধ্যমে সেটা অ্যানাসের মাধ্যমে বডির বাইরে বেরিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের মেইন গল্প। ঠিক আছে? এবার দেখবে যে আমাদের যে খাবার যে খাচ্ছি সেটা হচ্ছে নানারকম সেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে একটা কন্ট্রোল হচ্ছে। যেমন সাপোজ এরকম যে সাপোজ তুমি কোথাও বসে আছো, না? বিয়ে বাড়িতে কোথাও বসে আছো, সেখানে দেখলে যে সুন্দর পাঁঠার মাংস নিয়ে আসছে। বা তুমি বসে আছো, তোমার সামনে খুব সুন্দর একটা খাবার সাজানো আছে। সেটা দেখে তোমার মুখে একদম লালারস চলে আসবে। হ্যাঁ? সেটা দেখেই তোমার মুখে হচ্ছে একদম কি মানে স্যালিভা চলে আসবে। তো সেটা হচ্ছে কি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সেটা হচ্ছে নিয়ন্ত্রণ হচ্ছে। ওটাই বলছে দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট আন্ডার নিউরাল কন্ট্রোলের মধ্যে আছে। যেমন সাইট, স্মেল, গন্ধ পেলে ভালো, বা কোনো একটা ভালো ফুড দেখলে কোলিক সেটা স্টিমুলেট করলো এবং স্যালিভা হচ্ছে উৎপন্ন করতে সাহায্য করলো। ঠিক আছে? এবং সঙ্গে সঙ্গে কি হয় যে যখন তুমি খাবারটা ভালো কোনো খাবার দেখলে তোমার পাকস্থলী যাচ্ছে সেটাও হচ্ছে করে কি আমাদের যে গ্যাস্ট্রিক জুস সেটাও কিন্তু সে ক্ষরণ করতে শুরু করে দেয়। তো গ্যাস্ট্রিক এবং ইন্টেস্টাইনাল অ্যাক্টিভিটেশন অলসো স্টিমুলালি ওটাই জিনিস লেখা আছে। স্কিনেতে সেটা কন্ট্রোল হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কিছু হরমোন আছে সেটা হচ্ছে আমাদের ডাইজেস্টিভ জুস যেটা আছে সেটা হচ্ছে ক্ষরণে সাহায্য করছে। তো আমরা যখন হচ্ছে হরমোনের চ্যাপ্টারটা পড়বো তখন সেখানে দেখবেন একটা চ্যাপ্টার আছে যে মানে এরকম কোন কোন হরমোন, সেখানে হচ্ছে আমরা এই সমস্ত হরমোনের আলোচনা করবো। যেখানে তোমরা দেখবে যে গ্যাস্ট্রিন, সিক্রেটিন, এই সমস্ত নানা রকম হরমোন আছে যেগুলো করে হচ্ছে কি এই গ্যাস্ট্রিন, তারপর হচ্ছে সিক্রেটিন, এরকম নানা রকম হচ্ছে হরমোন আছে যেগুলো করে হচ্ছে কি আমাদের যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল যে ট্র্যাক্ট আছে বা আমাদের যে খাওয়াটা যে আছে গ্যাস্ট্রিক জুস টুস যে বার হয় ওটাকে ও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ওকে, এবার ধরো সবাই এবার আসবে হচ্ছে ডাইজেশন তো হয়ে গেছে, এবার আসবে হচ্ছে কি এবার আসবে হচ্ছে আমাদের পরের পার্ট, সেটা হচ্ছে আমাদের অ্যাবজর্পশন। এবার দেখো অ্যাবজর্পশনটা হচ্ছে কোথায় করে প্রথম জিনিসটা বুঝতে লাগবে। যদি তোমরা মুখের মধ্যে দেখো ওরাল ক্যাভিটি, সেখানে হচ্ছে খুব একটা কিন্তু আমাদের অ্যাবজর্পশন হচ্ছে না। সেখানে কি কি অ্যাবজর্পশন হয়ে থাকে? কিছু কিছু ড্রাগস সেটা হচ্ছে অ্যাবজর্পশন হয়ে থাকে। এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি অ্যালকোহল। অ্যালকোহল এবং কিছু কিছু পরিমাণে ড্রাগ যেটা আছে সেটা হচ্ছে আমাদের মুখের মধ্যে সরাসরি অ্যাবজর্পশন হয়ে যাচ্ছে। তো অ্যালকোহল এবং কিছু পরিমাণে ড্রাগ সেটা হচ্ছে আমাদের মুখের মধ্যে সেটা অ্যাবজর্পশন হচ্ছে। তারপর আসা হচ্ছে কোথায়, তারপর আসে তোমরা হচ্ছে স্টমাক বা পাকস্থলীতে। স্টমাক বা পাকস্থলীতে কি কি অ্যাবজর্পশন হচ্ছে? মৌলিক সুবিধা হচ্ছে আমাদের ওয়াস, WAS। ডাব্লিউ দেশ হচ্ছে আমাদের ওয়াটার, এ দেশ হচ্ছে আমাদের অ্যালকোহল, আর এস দিয়ে মাথায় রাখতে পারা হচ্ছে তোমাদের যে সিম্পল সুগার, অর্থাৎ অল্প পরিমাণে হচ্ছে গ্লুকোজ সেটা হচ্ছে আমাদের স্টমাকের মাধ্যমে সেটা হচ্ছে অ্যাবজর্পশন হচ্ছে। এবার দেখবে হচ্ছে কি আমাদের যে ক্ষুদ্রান্ত অর্থাৎ আমাদের যে স্মল ইন্টেস্টাইন সেটা হচ্ছে আমাদের খাওয়ারের যে অ্যাবজর্পশন আছে সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। তোমরা জানো যে স্মল ইন্টেস্টাইন তিনটে পার্ট থাকে, ডিউডেনাম, জিজুনাম এবং হচ্ছে ইলিয়াম। তার মধ্যে কি হয়, এই ডিউডেনাম যেটা আছে ওটা হচ্ছে মেনলি হচ্ছে খাবার সেখানে হজম হয়। ডিউডেনামের মধ্যে মেনলি হচ্ছে ডাইজেশন হয়। দেখো ডিউডেনাম ডি আছে আর ডাইজেশনের মধ্যে ডি আছে। তো এই ডিউডেনামের মধ্যে মেনলি খাবারটা হচ্ছে ডাইজেশন হচ্ছে এবং জিজুনাম এবং ইলিয়াম তার মধ্যে কি হচ্ছে খাবারটা মেনলি সেখানে হচ্ছে আমাদের অ্যাবজর্পশন হচ্ছে। ওকে, এবার যদি তোমরা দেখো যে লাস্ট পার্ট সেটাকে আমরা বলবো হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। সেখানে কি কি জিনিসপত্র অ্যাবজর্পশন হচ্ছে না, কিছু কিছু পরিমাণে হচ্ছে আমাদের ড্রাগস আছে, সে অল্প পরিমাণে ড্রাগস হচ্ছে মেনলি হচ্ছে আমাদের অ্যাবজর্পশন হচ্ছে। তাছাড়া হচ্ছে কি আমাদের কিছু কিছু আমাদের মিনারেলস বা কিছু পরিমাণে আয়ন সেগুলো সেখানে অ্যাবজর্পশন হচ্ছে এবং কিছু পরিমাণে হচ্ছে ওয়াটার সেগুলো হচ্ছে সেখানে হচ্ছে আমাদের লার্জ ইন্টেস্টাইনের মধ্যে সেগুলো অ্যাবজর্পশন হয়ে যাচ্ছে। ওকে, এবার খাওয়ার তো তোমরা অ্যাবজর্পশন করলে, এবার খাওয়ার অ্যাবজর্পশন করার পর করতে লাগবে কি খাবার হচ্ছে আমাকে ট্রান্সপোর্ট করতে লাগবে। মানে খুব একটা সুন্দর গল্প তোমাদের বলি যে কোন খাবার কিভাবে কিভাবে হচ্ছে ট্রান্সপোর্ট হচ্ছে। ঠিক আছে? সেটা বললাম নিশ্চয়ই এখানে নিশ্চয়ই লেখা আছে যে অ্যাবজর্পশন যেটা আছে যার একটা প্রসেস যেটার মাধ্যমে কি হয় যে খাবার হজম করার পর যে আমাদের এন্ড প্রোডাক্ট থাকে সেটা হচ্ছে আমাদের অ্যাবজর্পশন হচ্ছে, ইন্টেস্টাইন আমাদের অ্যাবজর্পশন হচ্ছে এবং ব্লাড বা লিম্ফের মাধ্যমে সেটা চলে যাচ্ছে। সেটা হচ্ছে প্যাসিভ হতে পারে, অ্যাক্টিভলি হতে পারে কিংবা ফ্যাসিলেট ট্রান্সপোর্টের মাধ্যমে সেই অ্যাবজর্পশনটা হতে পারে। এখন যেগুলো স্মল অ্যামাউন্ট অফ দ্য মনোস্যাকারাইড হচ্ছে লাইক গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড এবং সাম ইলেক্ট্রোলাইট, সেগুলো আমরা এই জিনিসটা আসে জিনিসটা যে খাবার যেটা আছে সেটা হচ্ছে কোন খাবার কিভাবে কিভাবে হচ্ছে অ্যাবজর্পশন সেটা সম্পর্কে আমাদের পড়তে লাগবে। দেখো মেইনলি অ্যাবজর্পশন যেটা আছে সেটা মেইনলি হচ্ছে তিন ভাবে হতে পারে। একটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে হতে পারে,
আর একটা হতে পারে হচ্ছে আমাদের প্যাসিভ ট্রান্সপোর্টের মাধ্যমে হতে পারে, আর একটা হতে পারে হচ্ছে আমাদের ফ্যাসিলিটেড ট্রান্সপোর্টের মাধ্যমে হতে পারে। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে হচ্ছে কি, যে না, সেখানে হচ্ছে আমাদের এটিপি লাগবে, এটিপির মাধ্যমে সেই খাবারটাকে আমাকে ট্রান্সফার করতে লাগবে, সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। প্যাসিভ হচ্ছে কি, সেখানে কোনো রকম কোনো এটিপি লাগবে না। আর ফ্যাসিলিটেড ট্রান্সপোর্ট মানে হচ্ছে কি, সেখানেও কোনো রকম কোনো এটিপি লাগছে না। সেখানে কি হয়, একটা চ্যানেল থাকে, একটা প্রোটিনের হচ্ছে একটা চ্যানেল থাকে, সেই চ্যানেলগুলোর থ্রু খাবারটা সেগুলো হচ্ছে পাস হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের তিন ধরনের ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ এখানে এটিপি লাগছে, প্যাসিভে সেখানে কোনো এটিপি লাগছে, নর্মাল খাবারটা সেখানে ট্রান্সপোর্ট হচ্ছে। এবং আমাদের যে ফ্যাসিলিটি যে ট্রান্সপোর্ট যে আছে, ফ্যাসিলিটি ট্রান্সপোর্টের ব্যাপারটা হচ্ছে কি, সেখানে হচ্ছে জাস্ট একটা প্রোটিন চ্যানেল থাকে, তার মাধ্যমে হচ্ছে খাবারটা ট্রান্সফার হচ্ছে। আর সুন্দর তোমাদের জন্য বিষয়টা কিভাবে জিনিসটা মাথায় রাখবে, দেখো, মাথায় রাখবে আমাদের গ্লুকোজ এবং আমাদের অ্যামাইনো অ্যাসিড হচ্ছে, ওরা হচ্ছে খুব ভালো। কেন খুব ভালো, একটা বৈশিষ্ট্য দেখবে। যেমন আমি যখন কলেজে পড়ছি, না না, আমি যেমন এখন মোটামুটি আমার থার্ড ইয়ার হয়ে গেল, কতদিন পর থার্ড ইয়ার হবে, যদি এখন রেজাল্ট বাইরে আমার থার্ড ইয়ারে, সেই সেকেন্ড ইয়ার রেজাল্ট এখনো বার হয়নি। তো এমন কি মেডিকেল কলেজে যেমন এরকমই হয়, কদিন পর পর কি ট্যুর হয়। মানে বন্ধু বান্ধব প্ল্যান করলাম, চলো আজকে দার্জিলিং ঘুরে আসি, বা চলো আজকে অমুক জায়গায় সিনেমা দেখে আসি সবাই মিলে, চলো আজকে পিকনিক খাই, এরকম কদিন পর পর না প্ল্যান হয়। তো এবার এরকম হয় কি বলতো, মানে অনেকে দেখবে এরকম আছে যে খুব মানে তেল মারতে লাগে, যে চল না চল না চল না চল না, না না, ঠিকঠাক জায়গায় যেতে লাগে না। অনেকে থাকে না যে না, যদি অমুক থাকে, অমুক জন যায়, আমি অমুকের সঙ্গেই যাবো। না না, অনেক এরকম থাকে যে না, যদি ওই গ্রুপটা যায়, তাহলে আমি ওই গ্রুপের সঙ্গেই যাবো, অন্য গ্রুপের সঙ্গে আমি যাবো না। অনেক এরকম থাকে যে কোনো ব্যাপার না, তুমি যাচ্ছ তোমাদের সঙ্গে চলে যাবো, এই গ্রুপ যাচ্ছে এই গ্রুপের সঙ্গে চলে যাবো, বা ওই গ্রুপ যাচ্ছে ওই গ্রুপের সঙ্গে চলে যাবো। যেমন আমি হচ্ছে সেই সেকেন্ড গ্রুপের মধ্যে পড়ি, আমি হচ্ছে কি মানে যার সঙ্গে গেলে হলো। একাও ঘুরো, একাও ঘুরতে আমার কোনো ক্ষতি নেই, আমি একাও ঘুরে বেড়াই। বা আমি মনে করো অমুক গ্রুপ যাচ্ছে ওদের সঙ্গে ঘুরতে গেলাম, জুড়ে যাচ্ছে জুড়েদের সঙ্গে ঘুরতে গেলাম, এরকম একটা ব্যবসা আমার। তো গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিড হচ্ছে সেরকম টাইপের লোকজন, মানে অ্যাক্টিভ ট্রান্সফার করে আমি অ্যাক্টিভ ট্রান্সফার করবো, প্যাসিভ ট্রান্সফার করলে প্যাসিভ ট্রান্সফার করবো, সিম্পল আমাদের নর্মাল ফ্যাসিলিটি ট্রান্সফার করলে আমি ফ্যাসিলিটি ট্রান্সফার করে দেবো। মাথায় রাখবো হচ্ছে কি, আমাদের যে গ্যালাক্টোজ, সেটা করে হচ্ছে অলওয়েজ হচ্ছে আমাদের অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ঠিক আছে, এবং হচ্ছে কি আমাদের যেগুলো হচ্ছে পজিটিভ চার্জযুক্ত যেগুলো হচ্ছে আয়ন আছে, যেগুলো হচ্ছে আমাদের পজিটিভ চার্জযুক্ত আয়ন, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে আমাদের গ্যালাক্টোজ, সেগুলো করে হচ্ছে আমাদের অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অপরদিকে করে কি, অপরদিকে আমাদের যে ফ্রুক্টোজ, সেটা করে হচ্ছে কি, সেটা করে হচ্ছে আমাদের ফ্যাসিলিটেড ট্রান্সপোর্ট। ফ্রুক্টোজ করে হচ্ছে আমাদের ফ্যাসিলিটেড ট্রান্সপোর্ট। অপরদিকে হচ্ছে আমাদের নর্মাল লিপিড, লিপিড করে হচ্ছে নর্মাল, সেটা হচ্ছে আমাদের নর্মাল প্যাসিভ, বা নর্মাল আমরা সিম্পল ডিভিশনের মাধ্যমে সেটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট হচ্ছে। ব্যাপারটা বোঝা গেল? দেখো, গ্যালাক্টোজ এবং যেগুলো হচ্ছে পজিটিভ চার্জযুক্ত আয়ন, মানে বলতে পারো তোমরা সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, যেগুলোর মাথায় হচ্ছে পজিটিভ চার্জ আছে। তো গ্যালাক্টোজ এবং পজিটিভ চার্জযুক্ত আয়ন সেগুলো সবসময় হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সফার করে, অর্থাৎ সেখানে ওদের এটিপি লাগবে। ফ্রুক্টোজ যেটা আছে, সেগুলো করবে হচ্ছে আমাদের ফ্যাসিলিটেড ট্রান্সপোর্ট। আর লিপিড এবং তার সঙ্গে সঙ্গে যেগুলো হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত আয়ন, অর্থাৎ সাপোজ মনে করো সিএল মাইনাস বা বাইকার্বনেট মাইনাস, ঠিক আছে, এই সমস্ত যেগুলো হচ্ছে আমাদের নেগেটিভ চার্জযুক্ত যেগুলো আয়ন আছে, সেগুলো হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট করবে। তোমার থেকে সবার বোঝা গেল? গ্লুকোজ করবে, এবং গ্লুকোজ এবং অ্যামিনো অ্যাসিড হচ্ছে সবচেয়ে ভালো। ও গ্লাইকোজের সঙ্গে অ্যাক্টিভ ট্রান্সফার করতে হয় যখন যেরকম মুড হয়, বা গ্লুকোজ এবং অ্যামিনো অ্যাসিড যেটা আছে সেটা হচ্ছে ফ্রুক্টোজের সঙ্গে ও ফ্যাসিলিটি ট্রান্সফার করতে পারে। এবং গ্লুকোজ এবং অ্যামিনো অ্যাসিড যেটা আছে, ওটা লিপিডের সঙ্গে ও সিম্পল ডিভিশন করতে পারে। মানে গ্লুকোজ এবং অ্যামিনো অ্যাসিড সে অ্যাক্টিভও করতে পারে, প্যাসিভও করতে পারে, সিম্পলি করতে পারে, যা খুশি করতে পারে। ঠিক আছে, বা ফ্যাসিলিটি ট্রান্সফার করতে পারে। এটা ব্যাপারটা কি সবার বোঝা গেল? সবাই just এখানে লিখবে যে গ্লুকোজ এবং অ্যামিনো অ্যাসিড সেটা অ্যাক্টিভও করছে, প্যাসিভও করছে, তার সঙ্গে সঙ্গে ফ্যাসিলিটি ট্রান্সপোর্টও করছে। গ্যালাক্টোজ এবং পজিটিভ চার্জযুক্ত সেটা অলওয়েজ অ্যাক্টিভ করে, ফ্রুক্টোজ ফ্যাসিলিটি ডিভিশন করে, এবং লিপিড এবং নেগেটিভ যে সমস্ত চার্জযুক্ত আয়ন আছে, যেমন সিএল মাইনাস বলতে পারো, এইচসিও3 মাইনাস বলতে পারো, বাইকার্বনেট বলতে পারো, এই সমস্ত আয়ন যেগুলো আছে, বা PiO4 3 মাইনাস, তাই না, ফসফেট, এই সমস্ত আয়ন যেগুলো আছে সেগুলো সবসময় করে হচ্ছে কি আমাদের প্যাসিভলি সেগুলো হচ্ছে ট্রান্সপোর্ট করে থাকে। ওকে, এতটা যদি সবার বোঝা গেছে। এবার যেটা বললাম যে কোথায় কোথায় কি কি খাবার অ্যাবজর্পশন হয়ে থাকে, যেটা বললাম যে মুখের মধ্যে কি হয় বললাম, যেটা হচ্ছে কিছু কিছু পরিমাণে অ্যালকোহল এবং কিছু ড্রাগ হয়ে থাকে, তাই না। আর স্টমাকের মধ্যে কি বললাম, যে মৌলিক সুবাদে হচ্ছে কি ওয়াস, WAS, অর্থাৎ ওয়াটার হয়, সিম্পল সুগার হয় এবং অ্যালকোহল থাকে। স্মল ইন্টেস্টাইনে বললাম তিনটে পার্ট আছে, ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম।
ডিউটেনাম এবং মধ্যে মেইনলি হচ্ছে আমাদের খাবারের হজম হয়ে থাকে, এবং জিজেনাম এবং ইলিয়াম যেটা আছে এই দুটো পার্টের মধ্যে মিলিয়ে সমস্ত রকম খাবার সেগুলো হচ্ছে নর্মালি অ্যাবজর্পশন হয়ে থাকে। আর লার্জ ইন্টেস্টাইনের মধ্যে কি কি বললাম যে আমাদের কিছু পরিমাণে ওয়াটার, কিছু পরিমাণে মিনারেলস এবং কিছু পরিমাণে হচ্ছে আমাদের ড্রাগস, কিছু পরিমাণে ওয়াটার, কিছু পরিমাণে মিনারেলস এবং কিছু পরিমাণে ড্রাগস, সেগুলো হচ্ছে আমাদের লার্জ ইন্টেস্টাইন বা বৃহদান্ত্র থেকে সেগুলো হচ্ছে আমাদের অ্যাবজর্পশন হয়ে থাকে। ঠিক আছে, এবার যদি দেখো তোমরা, সেটা হচ্ছে কি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে কি কি হচ্ছে ডিসঅর্ডার আছে, সেগুলো আমাদের ক্ষতি করতে পারে। বাট যেটা বললাম সবার প্রথমে আসবে হচ্ছে কি আমাদের জন্ডিস। এবার দেখো আমি কিছুক্ষণ আগে বললাম যে আমাদের যে লিভার যেটা আছে, লিভার যদি কোনো কারণবশত কোনো ক্ষতি হয়, লিভার করে কি আমাদের বডি বাইল উৎপন্ন করতে সাহায্য করে। এই বাইলের মধ্যে মেনলি দুরকম পিগমেন্ট আছে, কি কি? একটা আছে হচ্ছে আমাদের বিলিরুবিন আছে ওর মধ্যে, আরেকটা আছে হচ্ছে আমাদের বিলিভার্ডিন। তো বিলিরুবিন এবং বিলিভার্ডিন এরকম দুরকম হচ্ছে পিগমেন্ট আছে, যার রং হচ্ছে আমাদের হলুদ। তো যদি হচ্ছে জন্ডিস কি হয়, এই যে আমাদের যে বাইল যে আছে না, বাইলের যে পিগমেন্ট সেটা হচ্ছে বডিতে বেড়ে যাচ্ছে, বিলিরুবিন বিলিভার্ডিন এগুলোর পরিমাণ বডিতে বেড়ে যাচ্ছে। এখন যেটা রংটা হচ্ছে হলুদ, তার জন্য কি যদি আমাদের বাইল পিগমেন্ট যদি হচ্ছে বডিতে বেড়ে যাচ্ছে, তাহলে কি হবে, আমাদের হচ্ছে কি হবে, চোখ বলো, গায়ের চামড়া বলো, আমাদের নখ বলো, সেগুলো সব হচ্ছে হলুদ হয়ে যাবে। এটাকে আমরা বলবো হচ্ছে জন্ডিস, তাই না? তো কি বলেছে, লিভার এফেক্ট হচ্ছে, কারণ বুঝতেই পারছো, কারণ লিভার থেকে হচ্ছে আমার তো মেনলি ওই বাইলটা বার হচ্ছে, আর সেটা স্টোর হচ্ছে আমাদের আমাদের কলকাতার মধ্যে স্টোর হচ্ছে। তো লিভার হচ্ছে এফেক্টেড হয়ে স্কিন, আই সেগুলো সব হলুদ হয়ে যাচ্ছে, যেহেতু তার মধ্যে বাইল পিগমেন্ট সেটা হচ্ছে জমা হচ্ছে। তার মধ্যে ভমিটিং, ভমিটিং মানে হচ্ছে কি, নর্মালি কি হয়, আমাদের যে খাবার যেটা আছে সেটা যখন স্টমাকের থেকে বেরিয়ে আসে মুখের মাধ্যমে, তাকে আমরা বলবো হচ্ছে ভমিটিং। তোমরা দেখবে যখন খাবারটা যখন ইসোফেগাসের মধ্যে যখন খাবারটা যাচ্ছে, তখন সেটাকে বলবো হচ্ছে আমরা পেরিস্টলসিস, যার মধ্যে খাবারটা আমাদের যাচ্ছে। ভমিটের ক্ষেত্রে কি হয়, খাবার তো উপর দিকে চলে আসলো, মানে আমাদের যে একটা স্ফিংটার ছিল না, ওই গ্যাস্ট্রো ইসোফেজিয়াল স্ফিংটার, সেই স্ফিংটারটা অন হয়ে যায়, যাকে আমরা বলতে হচ্ছে কার্ডিক স্ফিংটার। তো কার্ডিক স্ফিংটার বা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল স্ফিংটার যেটা আছে সেটা হচ্ছে ওপেন হয়ে যাচ্ছে। তো এর ফলে কি হচ্ছে, আমাদের যে খাবারটা যেটা আছে সেটা হচ্ছে স্টমাকের থেকে মানে একদম উপরের দিকে ব্যাকফ্লো করে সেই মুখের মাধ্যমে খাবারটা বেরিয়ে আসলো। যেহেতু এটা পেরিস্টলসিস উল্টো হয়, তার জন্য আমরা বলতে হচ্ছে রিভার্স পেরিস্টলসিস। ঠিক আছে, এবার ভমিটিং সেন্টার থাকে কথা, আমাদের যে মেডুলা অবলঙ্গটা যেটা আছে ওর মধ্যে আমাদের ভমিটিং সেন্টার থাকে। অনেক সময় দেখবে না যে, অনেক সময় দেখবে কারো যখন অ্যাক্সিডেন্ট হয় তখন দেখো কি হয়, লোকের বমি করে দেয়। লোকে কেন বমি করছে, কারণ অনেক সময় দেখবে অ্যাক্সিডেন্ট কি হয়, লোকের মাথার পিছনে চোট পায়। কারণ মাথার পিছনের মধ্যে আমাদের যে মেরুল অবলঙ্গনের পোর্শনটা আছে, যেহেতু মাথার পিছনে চোট পেয়েছে এবং পিছনে হচ্ছে আমাদের মেরুল অবলঙ্গনের পোর্শনটা আছে, তার জন্য কি ভমিটিং সেন্টার অ্যাক্টিভ হয়ে গেছে, ফলে বমি হয়ে গেছে লোকজন। ইট ইজ রিজেকশন অফ দ্য স্টমাক কন্টেন্ট থ্রু দ্য মাউথ। দ্য রিফ্লেক্স অ্যাকশন ইজ কন্ট্রোল বাই ভমিটিং সেন্টার, যেটা আমাদের মেরুলার মধ্যে আছে। ফিলিং অফ নজিয়া প্রডিউসিং ভমিটিং, বাটটা বুঝলে। এবার ধরো ডায়রিয়া, ডায়রিয়া মানে বুঝতে পারছো যেখানে আমাদের লুজ মোশন, তাই না? বারবার করে হচ্ছে দিনে 5 থেকে 6 বার একদম জলের মতো লুজ মোশন হচ্ছে। অ্যাবনরমাল ফ্রিকোয়েন্সি অফ দ্য বাউল মুভমেন্ট অ্যান্ড ইন কেস হচ্ছে লিকুইডিটি বলতে পারবো, খাবারটা কি লিকুইড হয়ে যাচ্ছে, ফিকাল ডিসচার্জ হচ্ছে, তাকে ডায়রিয়া বলতে পারি। এটা আমাদের কি, খাবারটা যখন ঠিকঠাক করে অ্যাবজর্পশন হচ্ছে। এবার কনস্টিপেশন, ব্যাপারটা বুঝতে পারছো, ডায়রিয়ার মধ্যে হচ্ছে কনস্টিপেশন হচ্ছেই না, ডায়রিয়া হয়ে যাচ্ছে না, হয়ে যাচ্ছে, আর কনস্টিপেশন মানে হচ্ছে হচ্ছেই না। কেন হচ্ছে না, তোমার লার্জ ইন্টেস্টাইনের মধ্যে বা আমাদের রেক্টারের মধ্যে খাবারটা কোথাও আটকে আছে, ওর জন্য আমাদের কনস্টিপেশন দেখা যাচ্ছে। ইন কনস্টিপেশন কি হচ্ছে, দ্য ফিসেস আর রিটেন উইদিন দ্য রেকটাম অ্যান্ড দ্য বাউল মুভমেন্ট অকার ইরেগুলার। ব্যাপারটা বুঝলেন, যে খাবারের যে মুভমেন্ট সেটা ঠিকঠাক করে হচ্ছে না, এবং আমাদের যে খাবার যেটা আছে সেটা হচ্ছে রেকটামের মধ্যে সেটা হচ্ছে জমা আছে। আরেকটা হচ্ছে কি আমাদের ইনডাইজেশন, মানে খাবার ঠিকঠাক করে যখন হজম হচ্ছে তখন তাকে আমরা বলি ইনডাইজেশন। তাই না? এবার হতে পারে তখন যখন খুব স্ট্রেস নিচ্ছে বা কোনো ভুলভাল কোনো খাবার খেয়ে ফেলেছে, তাই না? বা ফুড পয়জনিং হয়ে গেছে, তখন সে সমস্ত ক্ষেত্রে আমাদের যে ইনডাইজেশন সেটা হচ্ছে মেইনলি দেখা যাচ্ছে। তো এটাই বলেছে, ইন দিস কন্ডিশন কি হচ্ছে, দ্য ফুড ইজ নট হচ্ছে প্রপারলি হচ্ছে ডাইজেশন হচ্ছে, এবং এর ফলে হচ্ছে কি আমাদের অ্যাংজাইটিস, নানা রকম ফুড পয়জনিং, বা আমাদের ওভার ইটিং বা স্পাইসি ফুড খেয়ে নিলাম, বা আমাদের ঠিকঠাক করে বডি এনজাইম উৎপন্ন করতে পারছে না, এই সমস্ত কারণের ফলে হচ্ছে আমাদের ইনডাইজেশন মেইনলি হচ্ছে হয়ে থাকে। ওকে, এবার এসে হচ্ছে এই চ্যাপ্টার হচ্ছে একদম লাস্ট যে টপিক, সেটা হচ্ছে পিইএম বলতে পারি, যে টপিকটাকে আমরা বলতে পারি, যাকে আমরা কি বলতে পারি, পিইএম কে বলতে হচ্ছে আমাদের প্রোটিন এনার্জি মাল নিউট্রিশন। এবার যে টপিকটা আসবে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে কি পিএম, যাকে আমরা কি বলতে পারি, যে প্রোটিন এনার্জি মাল নিউট্রিশন। ব্যাপারটা আমরা বোঝার চেষ্টা, দেখো এটা হচ্ছে দুটো রোগ নিয়ে আমরা এখানে পড়বো। একই কি, একটা পড়বো হচ্ছে আমরা ম্যারাসমাস, আর একটা পড়বো হচ্ছে আমরা কুয়াশাকর। একটা পড়বো হচ্ছে ম্যারাসমাস, একটা পড়বো হচ্ছে আমরা কুয়াশা। দেখো দুটোর মধ্যে পার্থক্য বুঝতে লাগবে। প্রথমে বুঝতে লাগবে কোন বয়সে হচ্ছে। ম্যারাসমাস মেনলি কি, 1 বছরের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে মেনলি ম্যারাসমাস হয়ে থাকে।
আর কোয়াশিকর যেটা আছে সেটা মোটামুটি মনে করো ১ থেকে ৫ বছর যেটা আছে ওই বয়সী বাচ্চাদের ক্ষেত্রে মেইনলি কোয়াশিকর হয়ে থাকে। বাট সেকেন্ড আসবে হচ্ছে কারণ কি? ম্যারাথন হওয়ার পিছনে কারণ কি আছে? ম্যারাথন মানে কি হয়? দেখো, মানে একদম বডি একদম রুক্ষ শুষ্ক একদম রোগা হয়ে যায় লোকটা। যার রোগ তো আমার যে বাচ্চাকে এফেক্ট করে। মানে প্রোটিন বলো, কার্বোহাইড্রেট বলো, ফ্যাট বলো, সবকিছু অভাব আছে। প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাটের খুব একটা অভাব না। মেইনলি প্রোটিন এবং কার্বোহাইড্রেট এই দুটোর অভাবের জন্য মেইনলি ম্যারাথন হয়ে থাকে। আর কোয়াশিকর ক্ষেত্রে কি হয়? সেখানে শুধুমাত্র কি হয় আমাদের প্রোটিনের অভাব আছে। ব্যাপারটা বোঝা গেল? ম্যারাথনের ক্ষেত্রে প্রোটিন এবং কার্বোহাইড্রেট দুটোরই অভাব আছে। আর কোয়াশিকর কাছে সেখানে কি আমাদের শুধুমাত্র প্রোটিনের অভাব আছে। ঠিক আছে? এবার তুমি বুঝলে, কারণ তো বুঝলে, এবার খাওয়ার তুমি ঠিক করবে কিভাবে? যাদের ম্যারাথন যাদের যাদের আমাদের ম্যারাথন আছে তাদের ক্ষেত্রে করবো কি? তাকে প্রোটিনও দিব, তাকে হচ্ছে আমরা কার্বোহাইড্রেটও দিব। তো প্রোটিন এবং কার্বোহাইড্রেট দুটোই হচ্ছে সেই দুটো আছে এমন কোনো খাবার, সেই দুটো ডায়েট তাকে দেওয়া হয়। অর্থাৎ তাকে এমন একটা ডায়েট দিতে লাগবে যার মধ্যে হচ্ছে আমাদের প্রোটিন এবং কার্বোহাইড্রেট দুটোই সেখানে আছে। তো প্রোটিন এবং কার্বোহাইড্রেট যুক্ত ডায়েট সেটা হচ্ছে ম্যারাথন আক্রান্ত পেশেন্টকে দেওয়া হবে। আর হচ্ছে কোয়াশিকর কি? কোয়াশিকরের ক্ষেত্রে করা হয় কি? যে প্রোটিন আছে এমন ডায়েট সেটা হচ্ছে আমাদের কোয়াশিকর আক্রান্ত পেশেন্টকে হচ্ছে দেওয়া হবে। আরেকটা মোস্ট ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে ইডিমা। ইডিমা মানে হচ্ছে কি? গা হাত পা ফুলে যাওয়া। যদি তোমরা দেখো তোমাদের বইতে নিশ্চয়ই একটা ছবি আছে, দেখবে তোমরা একটা কোয়াশিকর পেশেন্ট আছে তার দেখবে এরকম যে পুরো পেটটা হচ্ছে ফুলে আছে। তো এরকম ফুলে যাওয়াকে বলা হচ্ছে ইডিমা। মাথায় রাখবে যে ম্যারাসমাস যে আছে সেক্ষেত্রে কি হয়? আমাদের যে ইডিমা যেটা আছে, ম্যারাথনে কিন্তু ইডিমা দেখা যাচ্ছে না। কিন্তু কোয়াশের যে আছে সেখানে হচ্ছে আমাদের ইডিমা সেটা হচ্ছে দেখা যাচ্ছে। ঠিক আছে? এটাকে বলবো হচ্ছে আমরা প্রোটিন এনার্জি হচ্ছে মালনিউট্রিশন। ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টারের হচ্ছে মেইন সামারি। আমি যতটা সম্ভব পেরেছি চ্যাপ্টারটা মোটামুটি করে বলার চেষ্টা করছি। আমি ইচ্ছা করে একটু তোমাদের স্পিডে বলছি কথাগুলো। কারণ যেহেতু একটা রিভিশন ক্লাস টাইপের তো সবাইকে বলবো চ্যাপ্টারটা ভিডিওটা দেখো। যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই হচ্ছে নিচে আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো। আর যত সম্ভব ভিডিওটাকে লাইক করো এবং শেয়ার করো। এবং যদি তোমরা ভিডিওতে লাইক করবে তো শেয়ার করবে তত আমরা এই সিরিজটাকে আমরা কন্টিনিউ করার জন্য তত মোটিভেশন পাবো। আর যদি এখনো পর্যন্ত তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে তোমাদের পরের ভিডিওতে। পরের যে চ্যাপ্টার আছে ব্রিথিং এবং এক্সচেঞ্জ অফ গ্যাস, তাই না? ওই শ্বাসক্রিয়ার চ্যাপ্টারটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত তোমরা পড়তে থাকো এবং তোমাদের ক্লাস 11 এর সেমিস্টার 2 এর জন্য অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।